এবারে শেমলেস জাত তো দ্য ব্রিটিশ। ক্লাইভ অসাধারণ চোর, মানে একটা দুটো নয়, 6টা না 8টা জাহাজ করে লুটের মাল নিয়ে গিয়েছে। সিরাজ মাসনদে বসছেন, তাহলে হঠাৎ কি হলো? তার বিরুদ্ধে এইভাবে একটা ষড়যন্ত্র প্লটেড হলো কেন? সিরাজদৌল্লা তোলাবাজ ছিলেন। কনস্পিরেসির কনভেনার হচ্ছেন একটি ঐতিহাসিক বাঙালি। প্রথম দিকে যখন হচ্ছে এই কনস্পিরেসিটা সবে বীজ বপন হচ্ছে, তখন তো নবকৃষ্ণদেব সেটার মধ্যে নেই, তিনি বহাল তবিয়তে আছেন। সিরাজের 2টো তোষাখানা ছিল, 4 জন লোক মিলে লুট করলো প্রাসাদ। ওয়ান অফ দেম ওয়াজ নবকৃষ্ণ। কান্ত খানসা আমার পেছনে ছাতা ধরে আছে, উনি খালি গায়ে একটি উড়ুনি গায়ে দিয়ে উনি গঙ্গা স্নানে যাচ্ছে, এবং দেখলে মনে হয় যে লোকটা যেন সাথে পাশে থাকে না, বাজা মাছ উল্টে খেতে জানে না, একেবারেই তিনি তা ছিলেন। যে প্রথমবার যখন পুজোটা হচ্ছে ছিল দুর্গা পুজো, সেটা 1757 সালে এসে গিয়ে দুর্গোৎসবে রূপান্তরিত হলো। দুর্গোৎসব বলছেন শোভাবাজার রাজবাড়ির দেবেরা। উৎসব শব্দটা এসেনশিয়ালি নবকৃষ্ণ ব্যবহার করছেন খুব ডেলিবারেটলি, বিজয় উৎসব রিপ্রেজেন্ট করার জন্য। একদম 1757 শরৎকালে অকালবোধনের পুজো বাংলার 2টো জায়গায় খুব বড় করে হয়, এবং সত্যি কি সেখানে ক্লাইভ এসছেন এবং গোমাংস এসছে, নিকি বাইজি এসছে। রাধারানীকে লক্ষ্মী কল্পনায় পুজো করে। এ বাড়ি পবিত্র, 12 মাসে 13 পার্বণ। অধিকাংশই হচ্ছে বৈষ্ণব উৎসব। এই বাড়ির ত্রিসীমানা নিষিদ্ধ মাংসভক্ষণ হতে পারে না। সাবর্ণ চৌধুরীরা কলকাতার যুগন্ধর পরিবার, কোনো সন্দেহ নেই। শোভাবাজারের দেব পরিবারও কলকাতার কিরিট, কলকাতার অহংকার। এরা মানে সংস্কারপন্থী মানুষজনের বিরোধিতা করেছেন, যারা নবজাগরণ এনেছেন তাদের বিরোধিতা করেছেন। না, আপত্তি করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আবার একটা হিস্ট্রি ওরিয়েন্টেড এপিসোড, কারণ আমরা দেখেছি আপনাদের এই ধরনের এপিসোড খুব ভালো লাগছে। আর আজকে এমন একটা এপিসোড যেটার সঙ্গে প্রত্যেক বাঙালি কানেক্ট করতে পারে। টপিকটা কি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আমাদের আলোচনার মধ্যে থেকেই আপনারা বুঝে ফেলতে পারবেন। তবে আজকে আমার সেটে, আমার স্টুডিওতে আবার সেই অতিথিকে আমি ডেকে আনতে পেরেছি, যিনি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত একজন মানুষ, ইতিহাস সম্পর্কে যার অগাধ জ্ঞান, কিন্তু সেই ইতিহাসটাকে তিনি খুব লুসিড ওয়েতে গল্পের মতো করে আমাদের বুঝিয়ে দিতে পারেন, বলে দিতে পারেন। তিনি সাংবাদিক, লেখক, রিসার্চার শিবাশিস দা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শিবাশিস দা। শিবাশিস দা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে সেই মানে এইটা নিয়েও আমাদের চর্চা বহুদিনের, বহুবার কথা বলেছি তোমার সঙ্গে এই গল্পটা বলার জন্য। আমরা আজকে ওই সময় থেকে শুরু করি যখন থেকে ওই মুঘল শাসনের হাত থেকে পেরিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা মানে বাংলা প্রভিন্স চলে যাচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হচ্ছে। আমাকে তুমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলে ধরতাইটা ভালো হবে, সেটা হচ্ছে যে নবাব সিরাজদৌল্লা। তুমি আমাদের আগের ইন্টারভিউতে বলেছো যে সিরাজদৌল্লাকে নিয়ে অনেক ভুল ধারণা আমাদের ছিল, যে ভুল ধারণাগুলো পরবর্তীকালে পরিবর্তিত হয়ে গেছে। হ্যাঁ, মোহাম্মদ জাকারিয়ার বই ইত্যাদি নিয়ে তুমি কথা বলেছো। তো সিরাজ তো এমনিতে তার কি বলবো, উত্তরাধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই, দাদুর থেকে একদম পরিষ্কার, একদম। এবং টকবগে তরুণ যুবা, তিনি সিংহাসনে বসছেন, মাসনদে বসছেন। তাহলে হঠাৎ কি হলো? তার বিরুদ্ধে এইভাবে একটা ষড়যন্ত্র প্লটেড হলো কেন? খুব ভালো এই প্রশ্নটা। আমি জিনিসটাকে এইভাবে দেখছি সৌরভ। আমি তো ঐতিহাসিক নই, তুমি আমায় যতই পণ্ডিত এবং ঐতিহাসিক বানানোর চেষ্টা করো। আমি আসলে এই একজন সাধারণ বাঙালি হিসেবে বাঙালির রাজনৈতিক ইতিহাস, তার সামাজিক ইতিহাস, এর মধ্যে লুকোনো খুব মজার কিছু গল্প থাকে। সেই গল্পগুলোকে খোঁজার চেষ্টা করি, যেগুলোকে বলতে পারো ছোট ছোট ইতিহাসের ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোলগুলো জুড়লে একটা খুব তাৎপর্যপূর্ণ সময় সেইটা ধরা পড়ে। একটা জিনিস কখনো তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, অনেকেই এটা লক্ষ্য করেন না। 1707 সালে অরঙ্গজেব মারা যাচ্ছেন। গ্রেট মুঘলসের যে পিরিয়ড, 6 জন গ্রেট মুঘলের যে বিপুল অবদান এবং ভারত একীভূত করার ক্ষেত্রে এই 6 জন গ্রেট মুঘলের যে অবদান, সেই একটা যুগ সেটা শেষ হয়ে যাচ্ছে। পাঠান
সম্রাটদের যে কনসলিডেশন, পলিটিক্যাল কনসলিডেশন, দেখা যাবে মুঘলদের কনসলিডেশন অনেক বড়, অনেক ব্যাপক, এবং মুঘল সাম্রাজ্যের অন্তর্গত কিন্তু ছিল আফগানিস্তান, পাকিস্তান, প্রায় কেন এখন যাকে আমরা পাকিস্তান বলি তো পুরোটা, বরং অনেক লুজ হোল্ড ছিল এক্সট্রিম ইস্ট এবং সাউথ ইন্ডিয়ার একেবারে শেষ অবধি মুঘলরা কখনো পেনিট্রেট করতে পারেননি। মনে রাখতে হবে যে গোটা তামাম হিন্দুস্তান কিন্তু সবসময় যে মুঘলদের মেনে নিয়েছে এমনটা নয়। শুধু ছত্রপতি শিবাজির কথা কেন বলবো, তার আগে যখন রাজপুতানা প্রায় সমর্পণ করছে আকবরের পায়ে, আকবর বৈবাহিক সম্বন্ধ তৈরি করে একটা দারুণ পলিটিক্যাল গ্যাম্বিট করলেন এবং মানসিং তার সেনাপতি হলেন, যোধপুরী বেগম পরবর্তী উত্তরাধিকারী জন্ম দিচ্ছেন। এই ঘটনাগুলো ঘটছে তো, কিন্তু একই সঙ্গে আকবরকে সারা জীবন জ্বালিয়ে গেছেন প্রতাপ। প্রতাপ কখনো আকবরের বর্ষতা বা মুঘলদের বর্ষতা স্বীকার করেননি। তো এইরকম টানা হ্যাচড়ার মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিবাহিত হচ্ছে এবং ওই 1707-এ ঔরঙ্গজেব মারা যাচ্ছেন। এর পরের পর্যায়টাকে ইতিহাস বলে দ্য রুল অফ দ্য লেটার মুঘলস। আমরা একটা জিনিস খেয়াল করি না, 1707 যদি ভারতের ইতিহাসের বুকে একটি পেরেক মোতার মতন ঘটনা হয় আলমগীর ঔরঙ্গজেবের মৃত্যু, ঠিক 50 বছর যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা পৌঁছে যাব সন 1757, 23শে জুন। ভারতের বুকে একটা প্রায় ছায়াযুদ্ধ, একটা অক্ষম যুদ্ধ, একটা অনৈতিক যুদ্ধ হচ্ছে পলাশির মাঠে। তো এই ইতিহাসের বিচারে 50 বছর সময়টা কোনো সময়ই নয়। তার মধ্যে সিরাজ বছর দেড়েকের মতন রাজত্ব করছেন এবং 1756 সালে সিরাজ এমন কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, রাজনৈতিক পদক্ষেপ, এগুলো তার অপরিণামদর্শিতা এবং ইম্যাচিউরিটি, অনভিজ্ঞতা, রাজনৈতিক অনভিজ্ঞতাকে খুব বড় করে মেলে ধরে। কি কি পদক্ষেপ? প্রথম কথা, শুধু মাথা গরমের বসে বিভিন্ন রাজকর্মচারীকে উনি সরাচ্ছেন যারা আলীবর্দীর কোর্টে খুব ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন। শুধু আলীবর্দী কেন, মুর্শিদ কুলি খাঁয়ের আমলের একেবারে শেষ দিক থেকে শুরু করে পরবর্তী নবাবদের পেরিয়ে সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, এদের পেরিয়ে যে আলীবর্দীর আমল, সেই যে বড় বিউরোক্রেটিক্যাল স্ট্রাকচার, তার অনেক লোককেই সিরাজ সরিয়ে দিচ্ছেন উইদাউট এনি প্রপার রাইম অর রিজন। এটা রাজনৈতিক অপরিণামদর্শিতা বলে মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি এমন কিছু কিছু বেলেল্লাপনা করেছেন যেগুলো মানুষের গুড ডিডস ইতিহাস সেইভাবে রেকর্ডে রাখে না, কিন্তু মিসডিড, মিসচিফ এবং এমন এমন ঘটনা যা ছোট ছোট প্রজা অসন্তোষ তৈরি করে, প্রজার মনে অবিশ্বাস তৈরি করে তার প্রশাসক সম্বন্ধে, সেইগুলো প্রজারা মনে রাখে। এটা সারা পৃথিবীর নিয়ম। সেই রকম কিছু ভুল নিশ্চয়ই সিরাজ করেছেন। হয়তো যতটা পাপী, ব্যভিচারী, উশৃঙ্খল এবং নেশাড়ু, মাতাল ইত্যাদি তাকে প্রজেক্ট করা হয়, সেটা খানিকটা ঠিক তো বটেই, কিন্তু এই সিরাজই তো কোরআন শরীফ হাতে নিয়ে আলীবর্দীর কাছে শপথ করেছিলেন যে তিনি আর মদ ছবেন না। শোনোনি না, ইতিহাস সেটাই বলছে, আধুনিক নতুন রিসার্চ। অক্ষয় কুমার মৈত্রদের সময়কার ইতিহাস আর এখন সিরাজের সম্বন্ধে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সোশিও পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাসেসমেন্ট পুরোপুরি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। সিরাজ যেগুলো ভুলগুলো করছেন সেগুলো সবই রাজনৈতিক ভুল, রাষ্ট্রনৈতিক ভুল। এইভাবে বিউরোক্রেটিক স্ট্রাকচার পাল্টাচ্ছেন এবং তাদের দিয়ে রিপ্লেস করাচ্ছেন। তারা আদৌ যোগ্য ছিলেন কিনা ইতিহাসের সময়টুকুই পায়নি প্রমাণ করার। ওইটুকুন তো রাজত্ব। মানে যখনই একজন রাজারা, এমনকি আধুনিক গণতন্ত্রেও আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি, যেই তুমি পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেবে, যেই তুমি বন্ধু বান্ধবকে বড় বড় পদে বসাবে, সেই মোমেন্টে তোমার আইডেন্টিটি কোয়েশ্চেন হবে। ঠিক সেই জিনিসটা সিরাজের সঙ্গে ঘটেছিল এবং এর ফলে খুব দ্রুত আলীবর্দীর ফলোয়ার্স যারা ছিলেন মুর্শিদাবাদ কোর্টে, তাদের অনেকেই বুঝতে পারেন যে সময় শুধু পাল্টে গেছে তাই নয়, সময় এমনভাবে পাল্টেছে যে তাদের নিজেদের একটা অস্তিত্বের সংকট তৈরি হয়। নিজেদের অস্তিত্বের সংকট তৈরি হলে তখন কি দাঁড়ায়? মারি ওরি পারি যে কৌশলে,
অনেকের ব্যক্তিগত ছোট ছোট ইন্টারেস্ট হ্যাম্পার্ড হতে থাকে, এবং সেই ব্যক্তিগত স্বার্থগুলো, সেই ছোট ছোট চরিত্রগত স্বার্থগুলো যদি এক জায়গায় জড়ো করা যায়, তাহলে দেখা যাবে এটা একটা রাষ্ট্রনৈতিক সংকটের সময় তৈরি হয়েছিল। ফলে সিরাজের বিরুদ্ধাচারণ করা, তাকে হয়তো অত এরকমভাবে নির্মমভাবে যেভাবে মিরান টুকরো টুকরো করে কেটে ফেললো এবং তারপর হাতির পিঠে তার ডেড বডিকে প্রসেশন করে ঘোরানো হচ্ছে, এর মধ্যে একটা মধ্যযুগীয় তামসিকতা আছে ঠিক, হয়তো অতটা এগুলো নিশ্চয়ই আনপ্ল্যান্ড ছিল। এই আমরা এখন ইদানিং আমাদের প্রতিবেশী দেশগুলোতে যা ঘটতে দেখছি, এগুলো নিশ্চয়ই প্ল্যান্ড কার্নেজ, প্ল্যান্ড হুলিগানিজম এরকম বলবো না। এগুলো যখন একটা হিস্টোরিক্যাল প্রোটেস্ট হয়, তখন ইতিহাস এমনভাবে মুভ করে যে অনেক কিছুই একটা একটা নিয়ম নীতি মেনে কোনোদিন পৃথিবীতে বিপ্লব হয়েছে না, তা তো হয়নি। তো ঠিক সেই রকমই ঘটনা ঘটেছিল। কিন্তু এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে সিরাজ বাংলার, দেখো সব যে কোনো প্রশাসন যন্ত্রের কিছু ক্যাটালিটিক্যাল ফোর্সেস থাকে যারা আসলে যন্ত্রটাকে চালান, সেরকম প্রায় প্রত্যেকটা লোক সিরাজের বিরুদ্ধাচরণ করেছেন। আচ্ছা, এই মেজর লোকগুলোর মধ্যে কারা কারা রয়েছেন? এটা একটা খুব ইন্টারেস্টিং তালিকা, যাকে সিরাজ বিশ্বাস তো করেইছিলেন। পলাশীর যুদ্ধের বিকেল বেলায় যখন সর্বশান্ত সিরাজ, তখন একটা সময় তিনি নিজের মাথার তাজ খুলে নাকি মীর জাফর আলী খাঁর পায়ের কাছে রেখে সারেন্ডার করছেন এবং বলছেন যে এই রাজত্ব আপনি বাঁচান। মীর জাফর তাতেও রেসপন্ড না করায় সিরাজ পালিয়ে যান উটের পিঠে চেপে, এটা আমরা সবাই জানি। না, প্রশ্ন হচ্ছে মীর জাফর আলী খান লোকটা কে? সিরাজের তিনি হচ্ছেন পিসামশাই দাদু, সেই লোকটাই ওকে সবচেয়ে বেশি ডুবিয়েছে, মেইন কনস্পিরেটর। এটা হচ্ছে পারিবারিক বৃত্তের মধ্যে কনস্পিরেসি। পারিবারিক বৃত্তের মধ্যে সিরাজের আরও খুব বড় বড় শত্রু ছিল। তার মাসতুতো ভাই বলি বা তার খুড়তুতো ভাই বলি, শওকত জান ছিলেন, যে কারণে শওকতকে নিজে হাতে সম্মুখ সমরে হারান সিরাজউদ্দৌলা এবং মেরে ফেলেন। সিরাজের অ্যাটিটিউডগুলোও কিন্তু একেবারে মধ্যযুগীয় বর্বর শাসকদের মতন, মার্সিলেস, নো চান্স। যুদ্ধে যে নীতি, যে হয় তুমি থাকবে নয় আমি থাকবো, এটা সিরাজ চিরকাল মেনে চলেছেন। তো এদের উনি সরিয়ে ফেলতে পেরেছিলেন, সালাদ জংকে সরিয়ে ফেলতে পেরেছিলেন, শওকত জংকে সরিয়ে ফেলতে পেরেছিলেন। এমনকি যিনি পারিবারিক আন্তর্বৃত্তে সিরাজের সবচেয়ে বড় শত্রু ছিলেন, ঘিসেটি বেগম, ওর বড় মাসি, তাকেও সিরাজ একেবারেই অন্তরীণ করে ফেলেছিলেন, হাউস অ্যারেস্ট করে ফেলেছিলেন। এগুলোতে প্রবলেম হতো না, কারণ এরা সবাই ছিলেন পারিবারিক শত্রু। আর বাংলা খুব বড় প্রভিন্স ছিল তখন, দেশের মাপে অন্যতম বড় বৃহত্তম প্রভিন্স, কিন্তু তার মাসনাদ, তার চাল যে একটা খুব বিরাট একটা সারা পূর্ব ভারতের সবচেয়ে বড় শক্তি বলে তার যেটা দেখনদারি ছিল, এমনটা নয়। ফলে সিরাজ ওই ব্যাপারটা সামলে ফেলতে পারলেন না। ইন্ডাস্ট্রি, কমার্স, তোষাখানা এবং খাজাঞ্চিখানা, রাজ্যের এক্সচেকার, রাজ্যের অর্থনৈতিক ভিত্তি, এইগুলো ঠিক কীভাবে অপারেট করে এটা বোঝার মতন একটা 21 বছরের ছেলের মুরদ ছিল না। ফলে দেশ যারা চালাতেন, এইখানে আপনারা যারা শুনছেন আমাদের কথা, এই ভদ্রলোক খুব ইম্পর্টেন্ট ফিগার, জগৎ শেঠ, মেহতাব চাঁদ জগৎ শেঠ। মেহতাব চাঁদ জগৎ শেঠ তো খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছেনই, কারণ তাকে আমি বলবো রিজার্ভ ব্যাংকের গভর্নর, তারা তো মিন্টের ক্ষমতাও ছিল, নোট ছাপানোর ক্ষমতা ছিল। এই জগৎ শেঠকে সরাসরি অপমান করে সিরাজ যথেষ্ট জগৎ শেঠকে অরক্ষিত করে দিয়েছিলেন এবং জগৎ শেঠ খুব অপমানিত বোধ করেছিলেন। জগৎ শেঠকে কি সিরাজ চড় মেরেছিলেন এরকম একটা মিথ শোনা যায়। দেখো এইগুলো তখনকার দিনে খবরের কাগজ নেই, আখবর নেই, তখন কথায় কথায় টেলিভিশন চ্যানেল নেই, ফলে এই চড় মারার কোনো ডকুমেন্টেশন নেই না। আর লোকে যত বলে বাবু মানে পারিষদ দলে বলে তার শতগুণ, ফলে এগুলো একটু বাড়তে 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 মিথ অনেক সময় ইতিহাসের এলিমেন্ট হয়ে ওঠে এবং সেটাকে যাচাই করার কোনো উপায় থাকে না। অক্ষয় কুমার মৈত্রেয় থেকে শুরু করে যত লোক এই সময়ের ইতিহাস লিখেছেন,
প্রায় সকলেই একটা মনোমালিন্য হয়েছিল এবং হিউমিলিয়েশন হয়েছিল অ্যাট দ্য কোর্ট, এটা ইন্ডিকেট করেন। কিন্তু চড় মেরেছিলেন কিনা আমি কি করে বলবো। জগৎ শেঠের সঙ্গে এরকম একটা খুব বোকা বোকা ভাবে তাকে উনি প্রাসাদের মধ্যে চড় মেরে বসবেন, তাও আবার 8 ফুট 10 ফুট দূরে রাখা সিংহাসন থেকে নেমে এসে, একটু কষ্ট কল্পনা মনে হয়, কিন্তু একটা অপমান ডেফিনেটলি করেছিলেন। জগৎ শেঠ বিগড়ে গেলেন। জগৎ শেঠ বিগড়লেন। চেম্বার অফ কমার্সের জায়গা থেকে উমিচাঁদ খুব বড় ব্যবসাদার ছিলেন। কে ছিলেন উমিচাঁদ? উমিচাঁদ এক সওদাগর এবং উমিচাঁদ প্রচুর ধনরত্নের অধিকারী ছিলেন এবং ভেরি ইম্পর্টেন্টলি উমিচাঁদ কলকাতার বাসিন্দা ছিলেন। এবং উমিচাঁদের বাড়ি ঘরদোর প্রচুর ভূসম্পত্তি কলকাতাতে ছিল। বউবাজারে ওর একটা খুব বড় বাড়ি ছিল, এখন যেখানে ভীমনাগের দোকান ওর আশেপাশে কোথাও ছিল। হালসি বাগানে ওর প্রচুর প্রপার্টি ছিল। এই হালসি বাগান কোথায়? হালসি বাগান আমার ছোটোবেলার পাড়া, মানে সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, তার ঠিক পেছনের পাড়াটাই হচ্ছে হালসি বাগান। তো সিরাজ যখন আলীনগরের যুদ্ধ করতে এখানে আসেন, তখন সিরাজ কিন্তু ক্যাম্প করেছিলেন হালসি বাগানে। আচ্ছা। তো সেখানেও উমিচাঁদের প্রচুর প্রতিপত্তি ছিল। তো এই উমিচাঁদও বিগড়ে গেলেন, কারণ তাদের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সব থেকে বেশি ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল শুধু ইংরেজদের নয়, all European merchants were very much affected by several steps taken by সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তোলাবাজ ছিলেন। আচ্ছা। তার যা যা রেভিনিউ প্রাপ্য উনি তার থেকে বেশি বেশি টাকা চাওয়া শুরু করেছিলেন এবং ফোর্স অ্যাপ্লাই করছিলেন। শ্রীরামপুর এ ডাচদের একটা পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য পারমিশন দিলেন, তার জন্য প্রচুর টাকা নিলেন। এটা করলেন ওই মানে 1756 ওই জুন মাস নাগাদই। উনি যখন ভেঙে মানে কলকাতার ফোর্ট ভেঙে যখন ফিরে যাচ্ছেন, তখন এই কাণ্ডগুলো করতে করতে যাচ্ছেন। ফরাসিদের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি ছিল, তাদের আর্মির স্ট্রেংথ ব্রিটিশদের থেকে বেশি ছিল। এবার তাদের কাছ থেকেও সিরাজ ঘুষ খেতে লাগলেন, টাকা তুলতে লাগলেন। ঘুষ খেলে টাকা খেলে যেটা হয় না, পাবলিক ভীষণ বিগড়ে যায়। আমাদের আশপাশেই আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি ক্রমাগত। তো সেরকম একটা ঘটনা ঘটতে আরম্ভ করলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা স্বাধীন মার্চেন্ট কোম্পানি হলো। ইট ওয়াজ এ কনসোর্টিয়াম অফ কোম্পানিজ এবং তারা কিভাবে কি কাজ করছে এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের তখন প্রচণ্ড ভালো নজর ছিল। একবার ডাচরা বিগড়ে যাচ্ছে, একবার পর্তুগিজরা বিগড়ে যাচ্ছে, একবার ইংরেজরা বিগড়ে যাচ্ছে, একবার ফ্রেঞ্চরা বিগড়ে যাচ্ছে, সবাই চলত। অথচ এদের হাতে একটা সো কল্ড মুঘল ফারমান ছিল, সেগুলো তারা তো টাকা পয়সা দিয়েই পেয়েছিল। তো তারা একটা সময়ের পরে কেন সহ্য করবে সিরাজকে? সিরাজ ওয়াজ নাথিং বাট এ বেঙ্গল নবাব। বেঙ্গল তো একটা প্রভিন্স মাত্র, গোটা ইন্ডিয়ান সিস্টেমটা তো তা নয়। এবং এমন নয় যে এই বিদেশি ঔপনিবেশিক প্রভুদের বা বণিকদের এদের সারা ভারতে আর কোথাও পোর্ট ছিল না, একমাত্র কলকাতা পোর্ট সম্বল, তা তো নয়। কলকাতা পোর্ট, চট্টগ্রামের পোর্ট, হুগলির পোর্ট, এগুলো যেমন রয়েছে, তেমনি সারা ডেকান পেনিনসুলা অর্থাৎ দাক্ষিণাত্যের দুপারে আরাবিয়ান সির দিকে এবং বে অফ বেঙ্গলের দিকে সব জায়গাতেই তাদের পোর্ট ছিল। কোথাও তাদের এরকম শয়তানের মুখে পড়তে হয়নি। ফলে সিরাজ তাদের শিরোপীড়ার কারণ হয়ে উঠেছিল। রাজবল্লভ কি? রাজবল্লভ হচ্ছেন আমাদের ঢাকার, অ্যাকচুয়ালি দুজন রাজবল্লভ আছেন। তুমি যার কথা জিজ্ঞেস করছো তিনি ঢাকার অন্যতম রাজকর্মচারী এবং যেহেতু ঘসেটির স্বামী খুব ভালো প্রশাসক ছিলেন না, ধর্মবাতিক ছিল, তো কার্যত ওই চ্যাপ্টারটা চালাতেন রাজবল্লভ। এবং শোনা যায় যে রাজবল্লভের সঙ্গে ঘসেটির সম্পর্ক খুব ভালো ছিল। এই ভালো ছিল অবধি আমি বলবো, এর বাইরে ওদের আলাদা কোনো ব্যক্তিগত রিলেশন ছিল কিনা এর কোনো প্রমাণ, পাথুরে প্রমাণ নেই। বেকার একজন ভদ্রমহিলাকে মেলাইন করে কোনো লাভ নেই। তাহলে এই রাজবল্লভের কন্ট্রিবিউশন কি ছিল এই কনস্পিরেসিটার? মানে কি বলবো, কনভেনার কি রাজবল্লভ? না, আচ্ছা, কনস্পিরেসির কনভেনার হচ্ছেন একটি ঐতিহাসিক বাঙালি। জাফর ডেফিনেটলি পরিবারতন্ত্রের দিক থেকে মেন কনস্পিরেটর। কৃষ্ণচন্দ্র তার ব্যক্তি স্বার্থের জন্য অ্যান্টি হয়ে গেলেন। কনস্পিরেসির জায়গা কোথায়? জগৎ শেঠের বাড়ি কাশিমবাজার, কলকাতা। এবং হয়তো হালি শহরে কৃষ্ণচন্দ্রের যে হাওয়া মহল ছিল
সেটা। আমরা কাশিমবাজারের বাড়িগুলো দেখলে দেখব যে প্রায় প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক হাউসের তলা, যেমন কাশিমবাজার হাউস, জগৎ শেঠের বাড়ি, সব কটার তলায় একটা করে ডানজন আছে, একটা করে বেসমেন্ট আছে। জগৎ শেঠেরটা তো খুবই বিখ্যাত এবং বলা হয় ম্যাক্সিমাম কনস্পিরেসি ওখানে হতো। সেটা এখনও সম্পূর্ণভাবে রক্ষিত। যারা দেখতে চান তারা অবশ্যই গিয়ে দেখবেন। এগুলো সব নদী দিয়ে কানেক্ট করা ছিল। কৃষ্ণনগর থেকে সম্ভবত মহারাজা কৃষ্ণচন্দ্র জলঙ্গি নদী ধরে এসে উনি ইয়েতে পড়তেন, গঙ্গায় পড়তেন। অনেকটা রাস্তা, ফলে টয়লেটের প্রয়োজন হতো, বিশ্রামের প্রয়োজন হতো, খাওয়া দাওয়ার প্রয়োজন হতো। সম্ভবত ওই জন্য হালি শহরে হাওয়া মহলটা বানানো, একটু রেস্ট করে তারপর যেতে পারেন। এরা ঘোড়ায় বা পালকিতে করে যেতেন এমনটা আমার মনে হয় না, কারণ সময় অনেক বেশি লাগবে। এর কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, এগুলো নিয়ে খুব যে একটা রিসার্চ হয়েছে এমনটাও নয়। না, কিন্তু লোকচক্ষুর অন্তরালে যাওয়ার জন্য নদী বেশ ভালো সেফ জায়গা। তা নাও হতে পারে, তার কারণ হুগলিতে ডাচেদের এবং শ্রীরামপুরের কাছেও ছোট ছোট নৌবহর ছিল, এবং নদী যতটা সেফ তুমি ভাবছো ততটা সেফ ছিল না, ডাকাত ছিল। হ্যাঁ ঠিক, প্রচুর লোকাল ডাকাত ছিল। এই পুরো যে কনস্পিরেসিটা, মানে দেখো কৃষ্ণচন্দ্র, রাজবল্লভ, উমিচাঁদ, রায়দুর্লভ, লর্ড ক্লাইভ এবং মির্জাফর, এই যে টোটাল ক্যাম্পিংটা, আরও 2-4টে ছোটোখাটো প্লেয়ারও আছে এর মধ্যে, এদের সকলের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এটি কৃতবিদ্য বাঙালি। এবং বলা হয় তিনি কি মাস্টার মাইন্ড অফ দিস কনস্পিরেসি, গ্র্যান্ড কনস্পিরেসি রাদার। আগে তার নামটা বলি। হ্যাঁ, ইনি আর কেউ নন, ইনি ওয়ারেন হেস্টিংসের মুন্সি বলে ইতিহাসে বিখ্যাত মহারাজা নবকৃষ্ণদেব বাহাদুর। উনি তখন মহারাজা হননি। উনি মুন্সি হিসেবে ইতিহাস ওকে আখ্যা দেয়, লোকটাকে বাঙালি চিনি না। নবকৃষ্ণদেব আমি বলবো বাংলার ইতিহাসের বিস্মৃত চরিত্র। আমরা তাকে শোয়াবাজার রাজবাড়ির পুরোধা পুরুষ হিসেবে মনে রেখেছি, আমরা তাকে হেস্টিংসের মুন্সি হিসেবে মনে রেখেছি, আমরা কিছু জানি না লোকটা সম্বন্ধে। বাংলার ইতিহাসের অন্যতম কৃতবুদ্ধ পুরুষের নাম নবকৃষ্ণদেব। শুধু একটা ওয়ারেন হেস্টিংসের মাস্টার, সে ওকে ফার্সি শেখাচ্ছে, এই দিয়ে একেবারেই নবকৃষ্ণদেবকে বোঝার চেষ্টা করো না। নবকৃষ্ণ তার থেকে অনেক বড়, অনেক ব্যাপক, অনেক ব্যাপ্ত, অনেক জটিল এবং অনেক ক্ষুরধার বুদ্ধিমান এক অসামান্য ধীমান পুরুষ, যিনি অষ্টাদশ শতকের বাঙালির ইতিহাসের একটা বিরাট ক্যাটালিটিক্যাল ফ্যাক্টর। আমি যেখানে যাব সেটা হচ্ছে যে এই প্রথম দিকে যখন হচ্ছে এই কনস্পিরেসিটা সবে বীজ বপন হচ্ছে, তখন তো নবকৃষ্ণদেব সেটার মধ্যে নেই, তিনি বহাল তবিয়তে আছেন। একেবারে শুরুর থেকে তিনি আছেন, বহাল তবিয়তে আছেন, বহাল তবিয়তে। খুব পুরনো বংশ এদের। এদের বংশর ধারা ট্র্যাক করতে করতে এরা প্রায় 30 পুরুষের বেশি বলতে পারে। উনি গোবিন্দপুর গ্রামে জন্মেছেন। এবার এই ভদ্রলোক যখন আমরা ওর একটাই ছবি পাই, ছাতা ধরে আছে, কান্ত খানসা আমার পেছনে ছাতা ধরে আছে, উনি খালি গায়ে একটি উড়ুনি গায়ে দিয়ে উনি গঙ্গা স্নানে যাচ্ছেন। খুব পায়াস ছবি, খুব খুব ধার্মিক ছবি, এবং দেখলে মনে হয় যে এই লোকটা যেন সাথে পাশে থাকে না, ভাজা মাছ উল্টে খেতে জানে না, এরকম টাইপের একটা চেহারা। এই জগৎ শেঠ কি মির্জাফর, এদের আমরা রয়্যাল গ্যালান্ট ড্রেসে দেখি তো, ফলে নবকৃষ্ণদেবকে দেখলে মনে হয় ও মাগো কি সুন্দর পুরুত ঠাকুরটি। একেবারেই তিনি তা ছিলেন না। ওই একটাই ছবি পাওয়া যায় বলে জনমানসও ওইরকম একটা ইমেজ গেঁথে দেওয়া হয়েছে। প্রত্যেক রাজনৈতিক নেতার একটা ইমেজ লাগে তো, এবং প্রত্যেকের কতগুলো দিগদর্শী চিহ্ন থাকে তো। আলোচনা করছি না, যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কী ধরনের কথা বলছি। তো নবকৃষ্ণ দেব বাহাদুর যখন পলাশীর যুদ্ধ হচ্ছে, কিরম বয়স এই নবকৃষ্ণদেবের হিসেব না করে বলো কত হবে?
ওই আর্লি 40s। আর্লি 40s তো রয়েছে, আর্লি 40s হুম। হয়ে গেছে। পলাশির যুদ্ধের সময় নবকৃষ্ণদেব হেস্টিংসের মুন্সি, 24.5 বছর বয়সের যুবক। ও মাই গড। তো নবকৃষ্ণ দেব বাহাদুর, তাকে আমরা চিনেছি শুধুমাত্র মুন্সি হিসেবে, কিন্তু তিনি বোধহয় প্রথম ওই চিঠি পড়বার জন্য তাকে প্রথমে ডাকা হয়েছিল, এটা কিরম একটা গল্প আছে না? এর আগে একটু কথা বলা দরকার। নবকৃষ্ণ বেশ কম বয়সে তার বাবাকে হারান। আমি হাজার চেষ্টা করেও নবকৃষ্ণ দেব বাহাদুরের মায়ের নামটা পাচ্ছি না কোথাও। এরা অনেকগুলি ভাই বোন ছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে ওর বাবা ধার কর্য দিয়ে রেখেছিলেন, টাকাগুলো রিকভার করা যায়নি। মা এই ছেলেদের খুব ভালো করে শিক্ষিত করে তোলেন এবং বোনেদেরও মোটামুটি ঠিকঠাক দিয়ে দেন। নবকৃষ্ণ এদের মধ্যে ব্রিলিয়েন্ট ছিলেন। মানুষের নিজস্ব ব্রিলিয়েন্স এর কোনো ব্যাখ্যা হয় না। যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বীরসিংহ গ্রামের যে নিরন্ন পরিবারের বালকটি, সে যে কেন ঈশ্বরচন্দ্র, বিধাতার কোন খেয়ালে সে এতখানি ব্রিলিয়েন্ট হয়ে ওঠে, এর তো কোনো ব্যাখ্যা হয় না। ঠিক সেই রকম আমরা যদি নবকৃষ্ণর দিকে একটু তাকিয়ে দেখি, যিনি বাংলা রণেশ্বর প্রাণপুরুষ রাজা রামমোহন রায়, যাকে আমরা যদি সুপার ব্রিলিয়েন্ট বলে ধরি, তাহলে রামমোহনের পিতৃতুল্য এই মানুষটি। পিতৃতুল্য কেন, আরও বড়, কারণ রামমোহন এবং রাধাকান্ত এরা তো সমকালীন প্রায়। রাধাকান্ত একটু ছোট, কিন্তু রামমোহনের অনেক আগে, প্রায় শতাব্দী আগে, এই নবকৃষ্ণ দেব বাহাদুর তিনি তখন হননি। ইনি কিন্তু অনেকগুলো ভাষা জানতেন। সেটা কি খুব এক্সেপশনাল? হয়তো নয়। মনে রাখতে হবে যে আলিবর্দি, হাজি মোহাম্মদ, আলিবর্দির ছেলে মেয়েরা, সিরাজ, মির্জাফর, মীর কাসেম, এরা কেউ কিন্তু বাংলা স্পিকিং ভেতো বাঙালি ছিল না। এরা সবাই বিদেশি, এরা সবাই মধ্যপ্রাচ্যের মানুষ, মূলত ইরান ইরাক থেকে ভেসে আসা মানুষ, এবং আক্ষরিক অর্থে ভাগ্যান্বেষী, খানিকটা শরণার্থীও বলবো। এরা সবাই এসেছিলেন ভাড়াটে সোলজার হিসেবে এবং এসে নিজেদের কৃতিত্ব দেখান। ফলে এদের একটা পিতৃভাষা ছিল এবং আরবি, ফার্সি তখন স্টেট ল্যাঙ্গুয়েজ, ফলে ফার্সিও জানেন, সংস্কৃতও জানেন। এরকম লোকের সংখ্যা বহু। সংস্কৃত তখন জানতেই হতো, কারণ সমস্ত জমি জিরেতের আদালতি নথিপথি এগুলো প্রাচীন ভারতে তো সংস্কৃত লেখা, তারপরে ফার্সিতে লেখা। যোগচার্ণকের সঙ্গে শ্রাবণ চৌধুরী পরিবারের যে ডিল হয়, সেই ডিল তো ইংরেজি ভাষায় লেখা নয়, ফার্সিতে লেখা ডিল। তো যেহেতু স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল, ফলে ফার্সিটা সবাই শিখতেন। যে কারণে রামপ্রসাদের বাবা যখন বুঝতে পারলো যে এই ছেলেটা কবিরাজ হবে না, তখন তাকে ফার্সি শেখানো হয়েছিল এবং টু অ্যান এক্সটেন্ট ইংরেজিও শেখানো হয়েছিল। কেন? যাতে একটু করে কমে খেতে পারে, একটা চাকরি বাকরি পায়। নবকৃষ্ণের ব্রিলিয়েন্স হচ্ছে, নবকৃষ্ণ আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি, বাংলা, এই সব কটা ভাষা আয়ত্ত করেছিলেন। জমি জিরেতের জ্ঞান ছিল, জরিপ এবং জমির মাপ ইত্যাদি নিখুঁত বুঝতেন। অর্থাৎ জমিদারি সেরেস্তার কাজকর্ম, এগুলোতে নবকৃষ্ণের একটা খুব বড় দখল ছিল। ফলে ওই হেস্টিংসকে ফার্সি শেখানো, বা পরবর্তীকালে হয়তো ক্লাইভও ওর কাছ থেকে বেশ কিছুটা শিখেছিলেন, সেইগুলো উপরি, সেগুলো অ্যাকচুয়ালি ওর ক্যারেক্টারের বোনাস পয়েন্ট। তার মানে এটা হওয়ার কোনো কারণ নেই যে উনি হেস্টিংসের প্রাইভেট টিউটার হিসেবেই একমাত্র ইতিহাসে রয়েছে, না, একেবারেই নয়। হেস্টিংসের মুন্সি হিসেবে কাজ করতে করতে এবং তার সমকালীন যত ব্রিটিশার্স রয়েছেন, যেমন বার্টস, যেমন গভর্নর ড্রেক, এদের সঙ্গে ফ্যান্সি স্টুয়ার্ট, এদের সঙ্গে ওর খুব একটা ক্লোজ হবনবিং তৈরি হলো। এবং রাজকীয় যে সমস্ত কমিউনিকেশন, সেই কমিউনিকেশনে যেহেতু ফার্সিতে আদান প্রদান করতে হতো মুর্শিদাবাদ রয়্যাল আর্কির সঙ্গে, নবাবির সঙ্গে, সেখানে ইংরেজদের পক্ষ থেকে যাওয়া চিঠি
মোস্টলি নবকৃষ্ণদেবের ড্রাফট করা, দ্য গ্রেট ড্রাফটসম্যান। ড্রেক একটা খুব স্ট্র্যাটেজিক চিঠি, সেইটা ওকে দিয়ে ডিসাইফার করান। হ্যাঁ, নবাবের যারা অ্যান্টি পার্টিস তৈরি হচ্ছিল, তারা যে প্রথম কনস্পিরেসি নাট যাকে বলে, সেইটা যে লিখিতভাবে পাঠালো ড্রেক, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মুন্সি ছিল তোজাউদ্দিন, তাকে ট্রাস্ট করতে পারেননি। হ্যাঁ, তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের জন্য। সো হি ওয়াজ লুকিং ফর এ হিন্দু ম্যান, যে ওটার ইন বিটুইন দ্য লাইন্স যা যা লেখা আছে সেগুলো ঠিকমতো ব্যাখ্যা করে বোঝাতে পারবে, এবং যার নিজস্ব ইংলিশ নলেজ যথেষ্ট স্ট্রং। মানে আমি বলছি যে রাম ইজ এ ভেরি গুড বয় অ্যান্ড হি ওয়াজ দ্য মোস্ট ফেথফুল সান অফ কিং দশরথ, এই লেভেলের ইংরেজি নয়, তার থেকে ডিপার ইংলিশ এবং ডিপার ফার্সি দুটোই ইকুয়ালি করা, সেটা হলো। এবং এত চমৎকার তার প্রত্যুত্তরটা ড্রাফট করে দিলেন যে ড্রেক পুরো ভক্ত হয়ে গেলেন নবকৃষ্ণের। তার আগে একটু অ্যানেকডোট অ্যাড করি। এটা বোধহয় নকুধর পাঠিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে কে নকুধর? হ্যাঁ, তুই কি সেটা জানিস? হ্যাঁ, তুমি বলো। নকুধর থাকতো কোথায় জানিস? নকুধর ওই পোস্তা, ঠিক পোস্তা নয়, এখন যেখানে চিতপুরের নতুন বাজার, খুব সম্ভবত ওটাই ছিল নকুধরের বাড়ি। নকুধর তখনকার কলকাতার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, এবং বণিক মহলে এই যে বড় বাজার, পোস্তা, অধুনা গণেশ স্টকিজ, চিতপুর মিলিয়ে যে বিরাট বাণিজ্য অঞ্চল, সেই বাণিজ্য অঞ্চলের অন্যতম অধিপতি ছিলেন নকুধর। ইতিহাসে কিছু কিছু কোইন্সিডেন্স ঘটে। এই সময় একটা বিধবা ছেলে, পিতৃহীন অনাথ বালক, প্রায় বালকই তখন, কিশোর, সে গিয়ে নকুধরকে ধরেছিল একটা চাকরির জন্য। আর ঠিক সেই সময়ে কি একটা ইতিহাসের মানে সমানুপাত, যে ড্রেক এসে, মানে ড্রেকের লোক এসে বলল যে উই আর লুকিং ফর এ ম্যান হু কুড কিপ সিক্রেট, যার একটা ইন্টিগ্রিটি আছে, যার মাথাটা উকিলের মতন কাজ করে, যার যুক্তির ধার খুব সানালো। নকুধর রেকমেন্ড করলেন নবকৃষ্ণকে। খুব ইন্টারেস্টিং দেখতে ছিল, অতি গৌরবর্ণ, না খুব লম্বা না খুব বেটে, একটু হালকা ভরভরন্ত চেহারা, কিন্তু মোটা নন, রিজু, চোখ দেখলে বোঝা যেত ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান। ড্রেকের মনে ধরল, এবং মার্কুইস হেস্টিংস ক্লাইভের অনেক আগে থাকতে আছেন ভারতে, তারও খুব মনে ধরল। এই শুরু হলো রাজা নবকৃষ্ণের উত্থান, এবং ধীরে ধীরে তিনি এত স্ট্র্যাটেজিক হয়ে উঠলেন যে এই যে অ্যান্টি সিরাজ লবি, সেইখানে আমরা এখন দিল্লির পার্সপেক্টিভে একটা জিনিস বলি না, লবিইস্ট। নবকৃষ্ণ ছিলেন লবিইস্ট। তিনি এই সব কটা ছড়ানো মানুষ, যাদের আলাদা আলাদা ব্যক্তি স্বার্থ আছে, সেই আলাদা ব্যক্তি স্বার্থের মানুষগুলোকে এক সূত্রে এনে গেঁথে দেওয়ার কৃতিত্বটি কলকাতার এই কৃতবিদ্য বাঙালির, নবকৃষ্ণ। অতঃপর ইতিহাসের মতন করে গড়ালো। 1756 ঘটনা ঘটল, অর্থাৎ সিরাজ কলকাতা অ্যাট্যাক করলেন, ফোর্ট গুঁড়িয়ে দিলেন, অন্ধকূপ হত্যা হলেও হতে পারে, হলওয়েলের ঘটনা ঘটল, এবং ফিরে যাওয়ার পথে গঙ্গার দুপারে সিরাজ অ্যানার্কির বন্যা বইয়ে দিলেন। তখনই সিরাজের ফেট ডিসাইডেড হয়ে গেছে যে একে নামাতে হবে। একদিকে রয়েছেন হিন্দু কুলতিলক নদেয়াধিপতি কৃষ্ণচন্দ্র রায়, তিনি জুডিশিয়াস। আলীবর্দীর ওপর তার পুরনো রাগ ছিল। আলীবর্দী তাকে জেলে অবধি ভরে দিয়েছিলেন ট্যাক্স নন পেমেন্টের জন্য। এবং বলা হয় যেদিন তিনি ফিরছেন জেল থেকে, সেদিন দেবীর বিসর্জন হচ্ছে, রাজরাজেশ্বরীর পুজো মিস করে গেছে। রাজরাজেশ্বরীর পুজো তখন কতটা আড়ম্বরে হতো, এটা ক্লেম, সত্যি মিথ্যে কেউ জানে না। হ্যাঁ, কিন্তু পুজোটা মিস করিয়ে দিয়েছে বেসিক্যালি। পুজো আদৌ তখন কতটা বড় করে হচ্ছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। 1757 আগে কৃষ্ণনগরের রাজরাজেশ্বরীর পুজো নিয়ে
কতটা মাতামাতি ছিল আমার ডাউট আছে। কারণ ভৌগোলিক অবস্থান থেকে তুই যদি দেখিস, কৃষ্ণনগর রাজবাড়ি একটা খুব সেক্লুডেড জায়গা, একটা অন্তরীপের মতন, দুটো ছোট নদী দিয়ে ঘেরা একটা জায়গা। এবং উনি নদিয়াধিপ, উনি নবদ্বীপের রাজা। নবদ্বীপের ধারে কাছে ওর বাড়ি নয়, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর বেশ কিছুটা দূর। কৃষ্ণনগর একটা আলাদা এস্টাবলিশমেন্ট, যেটা কৃষ্ণচন্দ্র নিজে তৈরি করেছিলেন। ঘূর্ণির গ্রামে সাউথ ইস্ট বাংলাদেশ থেকে, এখনকার বাংলাদেশ থেকে কজন মৃৎশিল্পী এনে একটা ভালো পুতুল গড়ার কারিগরদের একটা গ্রাম তৈরি করা কৃষ্ণচন্দ্রের আরেকটি কৃতিত্ব। ফলে পুরো জিনিসটার মধ্যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে। ঠিক যেরকম আধুনিক দুর্গাপুজো সরকারি আনুকূল্য এবং সমর্থনে এমন একটা ইন্ডাস্ট্রিয়াল পেরিফেরিতে রূপান্তরিত হলো যে তারপরে ইউনেস্কোর কাছ থেকে অ্যাকনলেজমেন্টটা আদায় করে আনা শুধুমাত্র একটা সরকারি প্রক্রিয়া। ঠিক সেই রকমই বাংলায় অকাল বোধনের শরৎকালের দুর্গাপুজো প্রবর্তন করা, এর মূল কৃতিত্ব দুটি বাঙালির। কুমোরটুলির ঠাকুরগড়ার কারিগরেরাও এই ঘটি কলকাতার লোক নয়, আর কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামের কারিগরেরাও সেখানকার স্থানীয় আঞ্চলিক মানুষ নয়। এগুলো এদের এনে এস্টাবলিশ করা হয়েছিল। এই পুতুল প্রতিমাগুলো এরা তৈরি করতে শুরু করেছিলেন। যে কনসেপ্টের, যে পৌত্তলিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন রামমোহন তার নিজস্ব ধর্মবিশ্বাস থেকে, সে পথ আলাদা, সে আলোচনা আমাদের বিষয়বস্তুও নয়। আমি বলতে চাইছি যে কৃষ্ণচন্দ্রও ভরসা করতে পারেন, জাফরও ভরসা করতে পারেন, জগৎ সেটা ভরসা করতে পারেন, সে রাজপুতানার মানুষ। উমিচাঁদ ভরসা করতে পারেন, আবার রায় দুর্লভ, রাজবল্লভ এরাও ভরসা করতে পারেন। এইরকম একটা কথাবার্তা হোক, চেহারার দিক থেকে হোক, একটা বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে অর্জন করেছিলেন নবকৃষ্ণ। আমাদের পরবর্তীকালে আমাদের ভারতের সাম্প্রতিক ইতিহাসে এরকম আরেকটি বাঙালি বঙ্গ সন্তান আছেন, আমি এক্ষুনি তার নামটি করছি না, যিনি কিন্তু বিভিন্ন মন্ত্রিসভায় বিভিন্ন নায়কদের আস্থাভাজন হয়েছিলেন। কেবল আমাদের দেশের আধুনিক এক যুব নেতা তাকে বিশ্বাস করেননি, ঠিক যেরকম সিরাজ নবকৃষ্ণকে অনুভবই করেননি। সে এত ছোট্ট একটা অবয়ব নিয়ে একটা খুব আন্ডার প্লেয়ার, স্ট্র্যাটেজিক আন্ডার প্লেয়ার, এই রোলটা ভীষণ সুন্দর করে নিভানা করেছিলেন নবকৃষ্ণ। তারপরে 57 ঘটনা ঘটল, এই প্রথম আমরা নবকৃষ্ণকে দেখলাম ইন এ পাবলিক স্ফিয়ার। সিরাজের দুটো দোষাখানা ছিল, একটা বাইরে প্রাসাদের বারমহলে, সেখানে মাত্র 2 কোটি টাকা পাওয়া গেল। ভেতরে একটা ইনার চেম্বার ছিল, সেইটার ব্রেক থ্রু ছিল নবকৃষ্ণের কাছে। 4 জন লোক মিলে লুট করলো প্রাসাদটা। ওয়ান অফ দেম ওয়াজ নবকৃষ্ণ। নবকৃষ্ণ লুটের বখরা পেলেন, ফলে কলকাতায় ফিরলেন যে নবকৃষ্ণ 25 বছর বয়সের, সে কিন্তু কোটিপতি এবং 18th সেঞ্চুরির কোটিপতি। এবং বলা হয় যে 12টা নৌকো ভর্তি স্বর্ণালঙ্কার, এবং তুই ছিলি, গুনে দেখেছিস? না, গুনে দেখিনি আমি সবই, যেগুলো এগুলো মিথ, এগুলো লোককথা। 12টা ছিল না 16টা ছিল, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কোটিপতি হয়ে ফিরছে। তখন লোকে যদি 5 টাকা মাইনে পেত, তাহলে দুবেলা ভাত মাছ খেয়ে তারপরে সেটা হালকা টাকার তোষক বানাতে পারত। সেই আমলে কোটি টাকার ওপর নিয়ে চলে বকরা পেলেন। বাকি 3টে কে পেল? মেহতাব চাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজবল্লভ। মীর জাফর আলী খাঁ কি বুড়া বল চুষবে? জাফর তো হ্যাঁ হলো। এত ফুর্তি হলো আমাদের এই দুর্গাপুজোটাকে। আমরা মা মাথার ওপর থাকুন, জয় জগদম্বা তং মায়ারূপিণী দুর্গে, কিন্তু এটা ধর্মীয় জাগরণ নয়, এটা পুরোপুরি একটা প্রশাসক যাকে আমি সহ্য করতে পারি না,
তাকে উৎখাত করে ফেলার পর সেই প্রশাসকের যে প্রাক্তন অপোজিশন, তাদের পৈশাচিক বিজয় উৎসব, বিজয় উল্লাস, সেই ট্র্যাডিশন সমানে চলেছে, এখনও তাই হয়। ফলে দুটো পাওয়ার সেন্টারে 1757 23শে জুন হলো পলাশি, তার কদিন পরে সিরাজকে ওরকম কুৎসিতভাবে মারা হলো, কোনো ট্রায়াল ছাড়া, কোনো কিছু ছাড়া। তার মৃতদেহটাকে হাতির পিঠে করে সারা মুর্শিদাবাদের কাশিমবাজারে ঘোরানো হলো। তারপর তাকে গঙ্গার অন্য পারে নিয়ে গিয়ে ওদের পারিবারিক কবরখানায় গোড় দেওয়া হলো। তার বউ, মেয়ে, মাসি টাসি এদের সকলকে ডিপোর্ট করা হলো, করে বুড়িগঙ্গার ধারে পাঠিয়ে দেওয়া হলো, এবং তারপর ফুটো নৌকোয় ডুবিয়ে তাদের মেরে ফেলা হবে। গাছেটিকে, আমেনাকে কোনো রকমে তাকে পার্ডন করলেন হেস্টিংস, এবং সিরাজের লুৎফুন্নেসা বেগম এবং মেয়ে এরা এসে এই ওদের কবরখানায় আশ্রয় নিল, সারা জীবন সেখানেই থাকলো। এবং হেস্টিংস ভেরি গ্রাসিয়াসলি, বিং আ ব্রিটিশ, তিনি একটা অনুদান দিলেন, যার দুটো ভাগ, একটা হচ্ছে ওদের মেনটেন্যান্স, আর একটা হচ্ছে যে ওই কবরখানাটার মেনটেন্যান্স, প্রতিদিন ওই কবর ঝাড়পোঁছ করা, তাকে ঠিকঠাকভাবে রাখা, এটা করে যেত লুৎফুন্নেসা বেগম। কী পরিণতি! বাট এই যে এত গেঁড়াকল নিয়ে নবকৃষ্ণ এবং কৃষ্ণচন্দ্র এরা নিজেদের জায়গায় ফিরলেন, কৃষ্ণচন্দ্রের তত বড় রাজত্ব রয়েছে, ওর আছেটা কি? একটা বিরাট পরিমাণ জমি ডিরেক্ট কোম্পানির বদান্যতায় নবকৃষ্ণ দেব বাহাদুর ক্যাপচার করলেন। ধীরে ধীরে তার খেতাব বাড়ল, প্রথমে রাজা হলেন, তারপর রাজা বাহাদুর হলেন, তারপর মহারাজা হলেন, এবং কোম্পানিতে তার বিপুল পরিমাণ প্রভাব বাড়ল। কত দূর না, একটা সময় হেস্টিংসের মাইনে কোনো একটা কারণে আটকে গিয়েছিল, 3 লাখ টাকা লোন দিলেন নবকৃষ্ণ দিলেন হেস্টিংসকে, এবং হেস্টিংস এটা শোধ করতে পারেননি। ইট ইজ রেকর্ডেড ইন দ্য হিস্ট্রি। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দলিল দস্তাবেজ, তার মধ্যে এটা পাওয়া যায় যে উনি হি টুক দিস অ্যামাউন্ট অফ মানি, নেভার পেড ব্যাক। এটা শোভাবাজার রাজবাড়ির কেউ কেউ খুব গর্ব করেও বলেন যে হেস্টিংস হচ্ছেন আমাদের অধমন্য। তো এই যে এই বিপুল পরিমাণ লুটের টাকা, এটা নিয়ে তো ফিরলেন, কনভার্টেড টু প্রপার্টি। এবার শোভাবাজার রাজবাড়ি তৈরি হচ্ছে। সীমানাটা বলি, এই যে শোভাবাজার এস্টেট, তার সীমানাটা কি দাঁড়ালো? পশ্চিম দিকে একদম গঙ্গা অবধি চলে গেল। বাগবাজারে বিচেলি ঘাটে ওদের প্রতিমা নিরঞ্জন হয়, জোড়াঘাট বলে। কেন? ওদের ওই অবধি সীমানা ছিল, হ্যাঁ হ্যাঁ, নিজেদের গঙ্গার নিজেদের ব্যাপার। এটা হলো পশ্চিম দিক। পূব দিকে হচ্ছে এখন যেটা আপার সার্কুলার রোড, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মানে মানিকতলার মোড়, বিন স্ট্রিটের মোড়, হাতিবাগানের মোড়, ওই অবধি ছিল শোভাবাজারের রাজত্ব। রাইট? তাহলে একটা কতখানি লম্বা জায়গা তুই ভাব। এদিকে মানে দক্ষিণের দিকে একটা বাগান ছিল এক বড় লোকের, সেই অবধি হচ্ছে ওদের দক্ষিণের রাজত্ব। আর উত্তরে হচ্ছে গ্যালি স্ট্রিটে বাগবাজার জেটি, ওই বাগবাজার জেটি থেকে ক্যানেলটা বেরিয়ে এলো, এসে ওই গ্যালি স্ট্রিটের ব্রিজে পড়লো, পড়ে আবার সোজা চলে যাচ্ছে ইয়ের দিকে, তোমার উল্টোডাঙ্গার দিকে। ওইটা ছিল ওদের সীমানা। আচ্ছা, মানে ওই পারে চিতপুর, এপার অবধি ওদের সীমানা। আচ্ছা। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যেটা, যে এই যে আজকের দিনে যেটা রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এর দুপাশের যে পুরো অঞ্চলটা, এটা ওদের বসত বাড়ির যে এস্টেট তার অন্তর্গত ছিল। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই রাস্তাটা, যেটা গ্রে স্ট্রিট থেকে বা অরবিন্দ সরণি থেকে একটা বাইফার্কেশন হয়ে ঢুকে গেল, গিয়ে জয়পুরের কলেজ পেরিয়ে লাল মন্দিরে গিয়ে পড়লো সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর, এই পুরো চৌহদ্দিটা ছিল শোভাবাজার রাজবাড়ি। অ্যান্ড রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এটা ছিল প্রাইভেট রোডওয়ে।
নবকৃষ্ণ নিজে ওটা পাথর দিয়ে মাথিয়েছিলেন। ইট ওয়াজ নট এ পাবলিক স্ট্রিট, পরে এটা পাবলিক স্ট্রিট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তখন ওটা প্রাইভেট রোড ছিল। পূর্ব দিক থেকে ঢুকলে ডান দিকে নবকৃষ্ণ দেব বাহাদুরের যে প্রাসাদ, যেখানে শোভাবাজার রাজবাড়ির আদি দুর্গাপূজা হয় এবং আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখন সেটি ওরা ভাড়াটা দেন, ওটা ঢুকলে তুমি দেখবে যে মেঝেটা এখনো কিন্তু গ্রাস কোট, কেন বাঁধানো নয়। তার কারণ জুলাই মাসে বিজয় উল্লাস আরম্ভ হলো, হ্যাঁ, মালের বকরা পেতে পেতে 15ই জুলাই মতন হয়ে গেল, কলকাতায় ফিরলো, তারপরে একটা ধাঁই ধপাধপ স্পিডে ওই বাড়িটা তৈরি করলো। 15 জুলাই থেকে তুমি যদি ধরো, জুলাই টু অগস্ট 1 মাস, অগস্ট টু সেপ্টেম্বর 1 মাস, 15 অক্টোবরের আগে তো পুজোটা হয়ে গেছে। তার মানে অত বড় প্রাসাদটি তৈরি হয়েছে 2 মাসে। ফলে হয়তো উঠোনের শানটার বাঁধানোর সময়ই পাইনি। কেউ লক্ষ্য করলে দেখবি এই যে মানে গোপীমোহনের নামে যে বাড়ি, বা যেটাকে আমরা এখন ছোটতর বলি, মানে পূব দিক থেকে পশ্চিমে, মানে জয়পুরে কলেজের দিকে যেতে গেলে বাঁদিকে যে বাড়ি পড়ে, এই বাড়িগুলো দেখলেই বোঝা যায় একটু পরের স্ট্রাকচার এবং খুব কারুকার্য করা। আর নবকৃষ্ণের শোভাবাজার রাজবাড়ির দুর্গা উঠোনে যদি যাও, তাহলে দেখবে যে মূল যে দেবী মণ্ডপ 7খানা খিলানের, সেখানে অনেক কারুকার্য রয়েছে। কিন্তু বাকি যে 3 দিকের বাড়ি, মানে দোতলা বাড়ি এবং তার একতলার ঘরগুলো কোনোটা ফিনিশ নয়, সেগুলোতে দরজা টরজা করা নেই, মানে জাস্ট ক্যাম্পিং কাউন্টার্স। দ্রুত তৈরি করতে হয়েছে, ওই অসম্ভব দ্রুত তৈরি করতে হয়েছিল বলেই আমার ধারণা। এবং ওগুলো কোনো কারুকার্য খুব একটা নেই, প্লেন ওয়ালস এবং চৌকো ওয়াল। কারণ গোল পিলার, করিন্থিয়াম পিলার কি মানে যত ধরনের গোল পিলার্স হয়, সেগুলো করতে গেলে একটু বেশি সময় লাগে। ওর তো তখন তারা ক্লাইভকে ঢোকাতে হবে দুর্গাপুজোয়। আচ্ছা, এটা বলা হয় যে ক্লাইভই বলেছিলেন নাকি একটা বিজয় উৎসব করো, সেখান থেকেই দুর্গাপুজোর শুরু। মজাটা হচ্ছে যে ক্লাইভের সঙ্গে নবকৃষ্ণ যখন ডিনার করছেন, সঙ্গে ধরো কৃষ্ণচন্দ্রও রয়েছেন, তার তো কোনো সাক্ষী নেই। ক্লাইভ হয়তো বলেছিলেন যে তোমাদের এক ধরনের একটা ভিক্টরি প্রসেশন বা একটা ভিক্টরি সেলিব্রেশন করা উচিত। তো ক্লাইভ অতি গাম্বাট লোক, অশিক্ষিতের ডিম, এ পরে লর্ড ফোর্ড হয়ে নাম ফাটায়। এ কিন্তু মার্কুইস হেস্টিংস নয়, কোনো পেডিগ্রি নেই, ধর্মযাজকের ছেলে, পাঁড় মূর্খ। তো ও তো ছিল ম্যাড্রাস রেসিডেন্সির সাধারণ সেনানি, কর্নেল বেশ নিচু পোস্ট। ওর ওপরের কিন্তু অ্যাডমিরাল ছিল, এবং তারা একসঙ্গে এসেছিল ম্যাড্রাস রেসিডেন্সি থেকে। ক্লাইভের নামটা ফাটে, তার কারণ ক্লাইভের ব্যাটল এক্সপিরিয়েন্স, কমব্যাট এক্সপিরিয়েন্স অনেক বেশি। সেটা খুব গুছিয়ে করেছিল। ক্লাইভের দুটো জিনিস খুব ভালো, একটা হচ্ছে অসাধারণ আর্মি মুভমেন্ট করার ক্ষমতা, জেতার স্পৃহা, মানে টিপিক্যাল ব্রিটিশ সোলজার লাইক নেলসন। আর দ্বিতীয় হচ্ছে অসাধারণ চোর। হ্যাঁ, ক্লাইভের ট্রায়াল হয় কেন? ক্লাইভ দুতরফা এখানে ছিলেন। প্রথমবার যখন উনি ফিরে গেলেন, আমার শরীর খারাপ লাগছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি বলে, তখন ওকে হাউস অফ লর্ডসের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, তাই করা হচ্ছে, নাইটহুড দেওয়া হলো, স্যার রবার্ট ক্লাইভ হয়ে গেলেন, সব ঠিক আছে। তারপরে একটা খুচরো ম্যানর ছিল পাহাড়ের ওপর, সেটা উনি কিনে ফেললেন, সেটা ক্লাইভের নামে প্যালেস হয়ে গেল। এখন লোকে সেটা দেখতে যায় পয়সা খরচা করে। সেটাতে আমি এটা শুনেছি, আমার এক বন্ধু যে দীর্ঘদিন ব্রিটেনের অনাবাসী, সে আমাকে বলেছে যে তুমি ভাবতে পারবে না শিবাইজদা, গোটা প্যালেসটায় 2-4টে সোফা আর খাট ছাড়া বাকি যা যা মাল আছে সব ইন্ডিয়ার চুরির মাল। দেখলেই বোঝা যায় যে চুরি করে আনা মাল। তো কত জাহাজ, একটা আমি অনেকদিন আগে একটা নিউজের জন্য ওরা ক্লাইভের ওপর একটা ডকুমেন্টারি করেছিল। তো তখন আমি ক্লাইভের প্রচুর জীবনী পাওয়া যায়, দারুণ দারুণ জীবনী, কিন্তু সব আউট অফ প্রিন্ট হয়ে গেছে। আমি সেগুলো পেয়েছিলাম, জোগাড় করে পড়েছিলাম। মানে একটা দুটো নয়, কটা 6টা না 8টা জাহাজ করে লুটের মাল নিয়ে গিয়েছিল। এর মানে শেমলেস জাত তো ব্রিটিশ।
এই একটা খুব শশী তারুরের একটা বিখ্যাত কথা আছে না, যে যদি আমরা সবকটা মাল ফেরত নিয়ে নিই তাহলে লন্ডন মিউজিয়ামে দেয়াল ছাড়া আর কিছু থাকবে না। এই কথাটার মতো তো খুব মিথ্যে কিছু নেই, সবই তো ঝাড়া মাল। আমি বলছি না যেগুলো সেগুলো শুধু বেঙ্গল থেকে ঝাড়া, দিল্লি থেকেও প্রচুর কাণ্ড করেছে। কিন্তু কথা হচ্ছে যে তাজমহলের গা থেকে ওরা স্টোনগুলো খুলে নিয়েছিল, প্রেশার স্টোনস, এটা সত্যি কথা। সেটা রেড ফোর্টে ওরা করেছিল। রেড ফোর্টের দেওয়ানি খাস ঢুকলে এখনও বোঝা যায় ওরা একটা কোণের ছাদ অরিজিনাল চাইনিজ গোল্ড পেন্ট দিয়ে নতুন করে পেন্ট করানো আছে। এই কীর্তিটি লর্ড কার্জন, কারণ সে লজ্জা পেয়েছিল, বড় বাড়ির ছেলে তো, বড় স্কুল কলেজে পড়েছে, তার একটা চোখের লজ্জা ছিল, এই করেছি, আহারে এটা ফেক পেন্টিং করে দেখিয়ে দিল এই ছিল মালটা, আমরা চুরি করে ওই বানিয়ে দিয়েছি, চোখে আঙুল দিয়ে দেখানো। দেখো এই মুঘলদের যত আর্কিটেকচার নিয়ে এত কথা বলা হয়, তাজমহল, রেড ফোর্ট, দেওয়ানি খাস, হুমায়ুন কা মকবরা, এসব আমরা বলি তো। ডু ইউ নো ওয়ার আকবর ওয়াজ বারিড? দ্য গ্রেট আকবর, মহামতি অশোকের পর ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ আকবর, সে কোথায় শুয়ে আছে জানিস? সে কিন্তু দিল্লিতেও নেই, আগ্রাতেও নেই, ফতেপুর সিক্রিতেও নেই, তিনি রয়েছেন সিকেন্দ্রায়। সিকান্দার লোদির নামে দিল্লির, ওল্ড দিল্লির থেকে বেশ খানিকটা দূরে, 14-15 কিলোমিটার মতন দূর হবে, আমি গেছি, আন্দাজে বললাম ডিস্টেন্সটা, তো বেশ অনেকক্ষণ সময় লাগে যেতে। সেইখানে সিকেন্দ্রা বলে একটি জায়গা আছে। সিকেন্দ্রার খুব ইন্টারেস্টিং হচ্ছে, ঠিক মারা যাওয়ার পরে ওখানে একটা গার্ডেনের মধ্যে মুমতাজ মেহেলকে কবর দেওয়া হয়, তারপর তাজমহল তৈরি হয়। তাজমহল তৈরিতে সময় লাগে। তারপরে ওকে মানে গ্রেভ থেকে তুলে কফিনটা ট্রান্সফার করা হয় তাজমহলে। এর থেকে খানিকটা দূরে হচ্ছে আকবরের কবর। কেউ যেটা বলে না, আমার নিজের ব্যক্তিগত মতে তাজমহলের থেকে, রেড ফোর্টের দেওয়ানি খাসের থেকে অনেক সুন্দর দেখতে আকবরের স্মৃতি মন্দির, অনেক সুন্দর। রেড স্টোন, জাহাঙ্গীরের বানানো এবং পরে অ্যাডেড বাই শাহজাহান, আর্কিটেকচারাল মার্ভেল ওটা। এবার সে ঢুকছিস সিমেট্রিক্যাল করিডোরস চারদিক থেকে, সেটা এসে একটা সেন্ট্রাল পয়েন্টে মেশে, এমন আর্কিটেকচারে বানানো যে ওই ভেতরটায় কখনো 23-24 ডিগ্রি বেশি টেম্পারেচার হয় না। যখন দিল্লিতে 45-47 টেম্পারেচার, তখন ওর ভেতরটা এরকম ঠান্ডা ন্যাচারালি, মানে এমন উইন্ড সিস্টেম পাসিং আছে যে ওইটা ওরকম ঠান্ডা করতে 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 করে একদম ওই, মানে ধর একটা জবা ফুলের কেন্দ্র থেকে যেরকম তার কেশর বেরিয়ে থাকে, ঠিক ওইরকম একটা মেল্টিং পয়েন্টে গিয়ে তুই পৌঁছোয়। সেটা একটা চেম্বারটার মাঝখানে একেবারে নিরাভরণ একটা কবর, হোয়াইট মার্বেলের একটা কবর, কিচ্ছু লেখা নেই, কোনো এপিটাফ কিচ্ছু নেই, নাড়াও পথিকবর এরকম কিচ্ছু লেখা নেই, সিম্পল কবর। তার ওপরেটা লণ্ঠন আছে ছাদ থেকে ঝোলা, চেন, একটা কারুকার্য করা লণ্ঠন, মালটা তামার। এটা আসলে ছিল সোনার, তার গায়ে অজস্র হিরে জহরত লাগানো ছিল। লর্ড জর্জ ন্যাথানিয়েল কার্জন লুট করেন, পুরো পাঠিয়ে দেন। মালটা এখনো খুব সম্ভবত উইন্ডসরে আছে অরিজিনালটা। তারপরে ওর গিল্ড হয়। দেখবি এই খ্রিস্টানদের গিল্ড জিনিসটা খুব সাংঘাতিক, কখন হবে আর কখন হবে না কেউ বলতে পারে না, লুটের সময় হয় না, তারপরে উতলে ওঠে অনুতাপ। তো তখন কি করলো, ওইটার একটা রেপ্লিকা বানালো, কপারে করে ওটা ঝুলিয়ে দিল আকবরের মাথার ওপর। কত বড় বাঁদর তুই চিন্তা কর, লোকটা কত বড় একটা শেমলেস ক্রিচার। তো ইতিহাস কাউকে ছাড়ে না, ব্যক্তিগত জীবনটা দেখ। প্রথম আলোতে কি সুন্দর করে সুনীলদা লিখেছেন কার্জনের পরিণতি। এইবার আমরা ফিরি হচ্ছে সেই বিষয়টা। দেখো এখন অলরেডি পুজো এসে গেছে, পুজোর গন্ধ চারদিকে।
এই এপিসোডের একটা কি বলবো আগ্রহের ফোকাস ওয়াটার অ্যাওয়ার্ড হ্যাঁ আমি কয়েকটা ফ্যাক্ট বলি। বেশ। এক, 1757 শরৎকালে অকালবোধনের পুজো বাংলার দুটো জায়গায় খুব বড় করে হয়। কৃষ্ণনগরে রাজরাজেশ্বরীর পুজো কৃষ্ণচন্দ্র কনভেন করেন এবং কৃষ্ণচন্দ্রকে বলা সত্ত্বেও ক্লাইভ যাননি, কিন্তু নবকৃষ্ণের গলিতে তিনি এলেন। লোকে বলে হাতি চেপে এসেছিলেন, ফটোগ্রাফ নেই, ভিডিও ক্লিপিং নেই, ফলে কিসে চেপে এসেছিলেন বলতে পারবো না, এসছিলেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে 1757 থেকে 1856 অবধি একাধিক্রমে পুজো চলে। 1857 শোভাবাজার রাজবাড়িতে পুজো হয়নি, সিপাহী বিদ্রোহের সময়। আচ্ছা, এই 1 বছরের গ্যাপ আছে। আবার 58 সালে কুইন্স প্রোক্লামেশন এসে গেল, এরা তেড়ে ফুঁড়ে উঠলেন, আবার পুজো আরম্ভ হয়ে গেল, সেই থেকে সমানে চলছে, বিগ ট্র্যাডিশন। এবার আমি কয়েকটা মানে তুমি আজকে প্রচুর মিথ ভাঙছো, তো বেসিক্যালি এগুলো কতটা সত্যি জান আমাদের কাছে কমনলি তুমি যাদের বলো ফেসবুক হিস্টোরিয়ানদের এবড়ো খেবড়ো অত্যাচার বা আমাদের নিজস্ব জানা যেটুকু তার থেকে জানা যায় যে, এবং একটা এটাকে কোথাও গিয়ে একটা সাপোর্ট করার মতো একটা মিসও আছে, যেটা বলা হয় যে মা দুর্গা এসে গয়না পরেন শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে, ভোজন করেন আমাদের অভয়চরণ মিত্তির বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। দেখো, এইটা তুমি যদি আমার অভিমত চাও, প্রদীপ দেব ওদের বাড়ির এই প্রজন্মের মানুষ, তিনি একটি অত্যন্ত খেটে খুঁটে বাড়ির সকলের সঙ্গে কথাবার্তা বলে, সব ফ্যাকাল্টিসদের সঙ্গে, ফ্র্যাকশনস অ্যান্ড ফ্যাকাল্টিস তাদের সঙ্গে কথাবার্তা বলে একটি চমৎকার বই লিখেছেন শোভাবাজার রাজবাড়ির ইতিহাস। তাতে উনি কিন্তু যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রেখেছেন যে শোভাবাজার রাজবাড়িতে সারা রাত ধরেই বাইনাচ হতো। আমি এটা বিশ্বাস করি, হতো। বাইনাচ কি খুব সাংস্কৃতিক? না, কিন্তু বাইনাচ এই যে কলোনিয়াল লুম্পেনি, যা কলকাতার একটা এসেনশিয়াল যুগচিহ্ন, তা তো বটেই। আমাদের এখানে এক্সাইল্ড ওয়াজিদ আলী শাহ, তিনি যথেষ্ট বাইনাচকে প্রাধান্য দিয়েছেন। না, এখানে একটা জিনিস বলা হয় যে প্রথমবার যখন পুজোটা হচ্ছে, এবং তোমাদেরও মত অনুযায়ী বা আরও অনেকের মত অনুযায়ী ছিল দুর্গা পুজো, যেটা ওই ধরো 1640-40 থেকে যে দুর্গা পুজো সাবর্ণরা করছেন, আরও 2-1 জায়গায় হচ্ছে, সেটা 1757 সালে এসে গিয়ে দুর্গোৎসবে রূপান্তরিত হলো। দুর্গোৎসব বলছেন শোভাবাজার রাজবাড়ির দেবেরা, নবকৃষ্ণ নাকি তাই বলতেন। বাকিরা কেউ কি ডিক্লেয়ার্ড উৎসব বলছে না তো, তারা দুর্গাপুজোই বলছে। শিবকৃষ্ণদা বলছেন দুর্গোৎসব, দুর্গা পুজো। বারোয়ারি পুজোর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। উৎসব শব্দটা এসেনশিয়ালি নবকৃষ্ণ ব্যবহার করছেন খুব ডেলিবারেটলি, বিজয় উৎসব রিপ্রেজেন্ট করার জন্য। একদম, জিতে এসেছি সেটা সেলিব্রেশন, এখনো যেটা হয় সেই একই বিজয় উৎসবের ফর্ম। হ্যাঁ, সেটা নবকৃষ্ণের ক্ষেত্রে খুব গর্বিত উচ্চারণ। এটা নবকৃষ্ণ খুব ডেলিবারেটলি করেছিলেন। এবং সত্যি কি সেখানে ক্লাইভ এসছেন এবং গোমাংস এসছে, নিকি বাইজি এসছে। নিকি থাকতেই পারেন না। কেন? এটা দেববাড়ির অনেকেও দেখলাম ইন্টারভিউ তো বলছেন নিকি বাইজি এসছে। নিকি বাইজির জন্মসাল জানা যায় না, কিন্তু এইটুকুন বলা যায় যে নিকি বাই বলে যদি কেউ থেকেও থাকেন কলকাতার ইতিহাসে খুব প্রসিদ্ধ হিসেবে, তাহলে তিনি নবকৃষ্ণের পালিত পুত্র গোপীমোহনের প্রথম সন্তান, জ্যেষ্ঠ সন্তান, ইতিহাস বিস্মৃত দেববাড়ির শ্রেষ্ঠ সন্তান মহারাজা স্যার রাধাকান্ত দেবের সমকালীন। আচ্ছা। এবং
রাজা রামমোহন, তখন উনি রাজা হননি, যথেষ্ট সাত্ত্বিক ব্রহ্মবাদী চেতনার জীবনযাপন করতেন এবং বাইনা চাতেন। তো এই রামমোহন এবং রাধাকান্তের মধ্যে নিকি বাইজির একটা বুকিং নিয়ে খুব বিখ্যাত তাজিয়া হয়। আচ্ছা, আমি 113 নম্বর বোধ হয় হচ্ছে পুলিশ মিউজিয়াম, মানে ওটাই হচ্ছে রামমোহনের বাগান বাড়ি। আর আমি বড় হয়েছি 106 নম্বর আপার সার্কুলার রোডে। তো ওই বাড়িটাতে একটা মানে ওটা একটা ক্লাস্টার অফ বাংলোস। তো ওখানে ঢুকে এখন যে বাড়িটায় পুলিশ মিউজিয়ামটা হাউসড, ওইটাতে থাকতেন রামমোহন, মানে ওটা ওর বারমহল ছিল। ডান দিকে আর একটা বাড়ি আছে যেটায় ডিসি নর্থ থাকেন, রেসিডেন্সিয়াল কোয়ার্টার, ওইটা ছিল রামমোহনের মানে শয়নকক্ষ টক্ষ ইত্যাদি, অন্দরমহল। তো এই যে মেন বাড়িটা, এটা দোতলায় একটা বিরাট চওড়া যাকে বলে রুফ কাম ব্যালকনি আছে। তো বাইরের ফটকটা বন্ধ করে দেওয়া হয়েছে। রাধাকান্ত দেবের বুক করা ডেট, নিকিকে বাই ফোর্স তুলে এনেছেন রামমোহন, তখন দুজনের কাজিয়া হচ্ছে। তো সন্ধেবেলা ন্যাচারালি রাধাকান্ত ফোর্স পাঠিয়ে দিয়েছেন। এই দুতলের লেঠেলদের মধ্যে আলোচনা হচ্ছে, মানে একটু হালকা আর কি ভাব বিনিময় হচ্ছে, তাতে গেটটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রামমোহন নাকি শুধু বেরিয়ে এসে ওই ছাদটার ওই বারান্দাটার একটা উঁচু পাঁচিল আছে, মানে খেলতাম ডিসি ছেলের সঙ্গে, এরকম করে হাত রেখে বলছেন কে। শুধু এই আওয়াজটা শুনে নাকি রাধাকান্তর লোকজন ভয় পেয়ে পালিয়ে যায়, এরকম একটা আছে। কিন্তু এর মূলে নাকি নিকি বাই। ফলে নিকি দাদু এবং নাতি দুজনেরই মনোরঞ্জন করেছেন, এটা তো করতে পারেন। তবে একথা ঠিক যে লখনৌ, সাসারাম, এই সমস্ত যে সমস্ত ঘর আর কি, রামপুর, বারেলি, আগ্রাও হতে পারে, এখান থেকে যত বিখ্যাত বাইজি টাইজি এরা রেগুলার শোভাবাজার রাজবাড়িতে পারফর্ম করতে আসতেন অ্যাজ ভেরি ডিগনিফাইড গেস্টস। কিন্তু এই বিধর্মীরা রাজবাড়িতে এই করছে, এটা তো কে বলেছে বাইজি শুধু মুসলমান হয়? ও তাই? হিন্দু বাইজি আমি খুব একটা শুনিনি। প্রচুর হিন্দু বাইজি ছিল। তাহলে ক্লাইভ এসে ওখানে গান শুনছেন। এবং আরেকটা তো আমি নিজে গুগল করে দেখলাম, উইলসন হোটেল বোধহয় 1840 সালে হয়েছিল। ফলে ন্যাচারালি উইলসন হোটেল নেই, কিন্তু উইলসন হোটেলটা হঠাৎ কোত্থেকে ঢুকে গেল এটা আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। ওই গোমাংসের পান্ডাটা না, কিন্তু লিখছে কে? হোয়াট ইজ দ্য অথেন্টিক রেফারেন্স? দেখো, বৃহৎ নন্দিকেশ্বর মতে পুজো হয় চৌবাজার রাজবাড়িতে। বাড়িতে দুখানা এমন কৃষ্ণ বিগ্রহ রয়েছেন যাদের ইতিহাস আছে। একই কোষ্ঠী পাথর কেটে 4-5টা গোপালের মূর্তি রয়েছে। ফলে এরা সব বাংলার প্রসিদ্ধ জায়গায় মন্দিরে অধিষ্ঠিত বা রাজবাড়িতে অধিষ্ঠিত। তার একটি হচ্ছেন এদের গোবিন্দজিউ, শোভাবাজার রাজবাড়ি। গোপীনাথজিউ বলে বোধহয়। দুজন আছেন, গোবিন্দজিউ এবং গোপীনাথজিউ ও রাধারানী। এরা লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর পুজো করেন না, এরা শ্রীমতী রাধারানীকে লক্ষ্মী হিসেবে কল্পনা করেন। অর্থাৎ আইডিয়াটা কোত্থেকে আসছে না, সত্যযুগে যিনি বিষ্ণু, তিনি সমুদ্র মন্থন থেকে উত্থিত, এই প্রথম আবিষ্কার সমুদ্রের তলা থেকে, তিনি লক্ষ্মী, তাকে উনি কোলে বসালেন। এই এদের দুজন জুড়ে গেলেন, বিষ্ণু এবং লক্ষ্মী। গোলকধামে নাকি তারা অবস্থিত। তারপর এলো ত্রেতা যুগ, একই আইডিয়ার রিইনকার্নেশন হচ্ছে রাম এবং সীতায়। তারপর এলো দাপর, কৃষ্ণ এবং রাধা। কেউ তো বলে না যে রুক্মিণী কি সত্যভামা হচ্ছেন লক্ষ্মীর প্রতীক, রাধারানীর সঙ্গে জুড়ে গেল। এবং এই আমার গুরু নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতন যে সমস্ত বৈষ্ণব বাড়ির মানুষেরা আছেন, দেববাড়ির মানুষদের কাছেও রাধারানী হচ্ছেন ওদের প্রোটেক্টর। তারা ওদের বিত্ত, মানে তিনি ওদের বিত্ত সম্পত্তি, জমি জিরের টাকা পয়সা এই সমস্ত রক্ষা করেন। তাই জন্যে ওরা লক্ষ্মী পুজোর দিন রাধারানীকে লক্ষ্মী কল্পনায় পুজো করেন। এ বাড়ি পবিত্র, 12 মাসে 13 পার্বণ,
ওদের কি কি পার্বণ হবে তার তালিকা আছে। এই বাড়িতে খুব বড় করে চাঁচর করতেন নবকৃষ্ণদেব। এমন কোনো বৈষ্ণব বড় উৎসব নেই যা এরা করতেন না। এরা জন্মাষ্টমী অত বড় করে পালন করেন না। এরা একটা আলাদা দিন, যেদিন এই গোপীনাথজিউকে প্রতিষ্ঠা করলেন নবকৃষ্ণ দেব বাহাদুর, সেই দিনটির কথা বলেন, এবং সেটাই ওদের কাছে ওদের গোপীনাথজিউয়ের জন্মদিন। 57 দুর্গাপুজো করলেন নবকৃষ্ণ। তার 5 বছর পরে 1762 মানে কত বছর হলো? 263 বছর, তাই তো হচ্ছে। হ্যাঁ, তো ওই সেই বছরে 1762-তে বৈশাখ মাসের শুক্লা দ্বাদশী, এই দিন গোপীনাথজিউ প্রতিষ্ঠিত হন। সেই প্রতিষ্ঠা দিবস এখনও খুব বড় করে শোভাবাজার রাজবাড়িতে পালন করা হয়। এবং ওদের এই যে 13 পার্বণ, সেই 13 পার্বণের মধ্যে অধিকাংশই হচ্ছে বৈষ্ণব উৎসব। এই বাড়ির ত্রিসীমানায় নিষিদ্ধ মাংসভক্ষণ হতে পারে না। তাহলে কি মদ খাওয়া হতে পারে? হ্যাঁ, হতেই পারে। কারণ ব্যাসদেবের হরিবংশম সাক্ষী দিচ্ছে বলভদ্র মদ্যপ ছিলেন। 2, সুভদ্রা হরণের ঠিক আগে কৃষ্ণ এবং অর্জুনের যে পিকনিক, সেই পিকনিকে দুজনেই যথেষ্ট পরিমাণ মদ খেয়ে মাতাল, মহাভারত সাক্ষী দিচ্ছে। 3, যখন যদুবংশ ছাড়ে খারে যাচ্ছে, মুসল পর্ব, কালকুটের সাম্য পড়ে দেখো, অন্যান্য বহু প্রমাণ আছে, মানে পুরনো বইয়ের প্রমাণ আছে। দ্বারকায় মদের প্রচলন ছিল, তো হতে পারে। বাড়িতে বৈষ্ণব কালচারের মধ্যে অল্প বিস্তর নেশা ভাঙ হচ্ছে, দোলের সঙ্গে তো খুবই রিলেটেড। দেববাড়িতে ভীষণভাবে দোল হয়, এবং ওদের হোলি খেলা আছে, আবির খেলা আছে, এবং আগের দিন ওরা ন্যাড়াপোড়া করেন। বললাম যে বৈষ্ণব রিচুয়ালসগুলো খুব বড় করে আছে। এইগুলো হতো। কিন্তু ক্লাইভকে, মানে বড়লাট কি প্রত্যেকবারের পুজোতেই মোটামুটি আসতেন? রেকর্ড নেই তো। রেকর্ড নেই, কিন্তু প্রথমবার এসেছিলেন একটু হাওয়া দিতে, ওই জন্য চাঁদা দিয়েছিলেন, বলি দিয়েছিলেন, মানে বলির জন্তুটা কিনে দিয়েছিলেন। 101 টাকা চাঁদা দিয়েছিলেন ক্লাইভ। এবং বলি তো এই বাড়িতে বন্ধ করেন রাধাকান্ত দেব। রাধাকান্তর আমলে একবার ওই হাত ফসকে পালিয়ে যায় একটা নিখুঁত কালো পাঁঠা, এবং সে ঘুরতে ঘুরতে চতুর্দিক থেকে তাড়া খেতে খেতে, যেহেতু রাজার দিকটায় কোনো তাড়া দেওয়ার লোক নেই, ও এসে রাধাকান্ত পায়ের কাছে লুটোয়। রাধাকান্ত তাকিয়ে দেখেন, রাধাকান্তর কোনো একটা মায়া হয়। রাধাকান্তকে কোলে তুলে নেন, প্রোটেক্ট করেন এবং বলি বন্ধ করে দেন। তখন থেকে ইক্ষু, কুষ্মাণ্ড ইত্যাদি বলি যেরকম বৈষ্ণব মতে হয়। এবং এই যে দেবীর যে মূর্তি ওরা করেন, সেই মূর্তি তো বৈষ্ণবী মূর্তি। দেবীর বৈষ্ণবী রূপ, ঘটক অসুর। হ্যাঁ, এইটা কি, মানে ঘটক কেন, ঘোড়া করতে গেছে? আসল মালটা কি জানিস? মানে অনেক কিছু বলা হয়। ব্যাপারটা হচ্ছে, সিংহ নামে একটা জন্তু আছে, এটা সবাই জানত। একসময় হিমালয়ান লায়ন ছিল, কিন্তু তা ইস্ট হিমালয়ে ছিল না, পাওয়া যেত না। এখন তো সেটা এক্সটিংক্টই হয়ে গেছে। ফলে আসলে সিংহ কেমন দেখতে, মানে তোর মতন না, দেবের মতন না, মিথুনদার মতন, এগুলোকে জানতো না। 1883-তে আমাদের চিড়িয়াখানা তৈরি হলো, তাইতে প্রথম লায়ন এনে রাখা হলো। লোকে তখন গিয়ে একে বলে সিংহ, এটা হলো। তার আগে তো কল্পনায় ভাবছে। ফলে আমাদের 2-1 জায়গায় শেরাওয়ালির মতন ব্যাঘ্রবাহিনী দুর্গা ছিল। এবার
অন্য মানে বাহন হিসেবে সিংহের যে রেফারেন্স, সিংহ কেমন দেখতে কেউ জানে না তো। তো এই একটা ঘোড়ার একটু কেশর টেশর বাগিয়ে দিয়ে ওইটা ভাবা হতো ঘটক সিংহ। আচ্ছা। এখনো ঘটক সিংহেই ওরা পুজো করেন, প্রতিমার চাল একটুও বদলায়নি। এবং এই যে প্রথমবারের যে পুজো হলো ওই শোভাবাজার রাজবাড়ির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই প্রতিমার সজ্জায় এই যে ডাকের সাজ, এই ডাকের সাজ তো ওনারাই নিয়ে এলেন প্রথম। 1757 পুজোটা যদি প্রথম পুজো হয় তাহলে এই ক্লেম ঠিক, কিন্তু খুব দ্রুত কলকাতায় দুর্গাপুজোর প্রসার হতে থাকে এবং তখন বারোয়ারি বলো বা বাড়ির পুজো বলো, যারা যারা ধনাঢ্য পরিবার পুজো করতো সবাই ডাকের সাজেরই পুজো করতো। ডাকের সাজ ব্যাপারটা কি? এটা ওই অ্যাকচুয়ালি তখন যে আর্টিফিশিয়াল শোলা এর যে ইম্পোর্ট হতো সেটা জার্মানি থেকে আসতো এবং এটা মানে ফোল্ড করে বক্সে করে জাহাজে আসতো, সেটা হ্যান্ডেল করতো পোস্টাল ডিপার্টমেন্ট। আচ্ছা, সেই জন্য ডাকে আসতো বলে ওটা ডাকের সাজ। ডাক যোগে আসছে বলে ডাকের সাজ, মানে শোলা রাংতা এইসব দিয়ে যেটা তৈরি, মোস্টলি ফয়েলস রাংতার যে কাজ। এখনো যদি তুই কুমোরটুলিতে যাস দেখবি এমনি থার্মোকল আর্টিফিশিয়াল যে শোলা, সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফসল, মানে সেটা নবকৃষ্ণের সময়ের অনেক পরে। কিন্তু এই গোল্ড অ্যান্ড সিলভার ফয়েলস এগুলো আসতো এবং মানে প্রকৃতিজ শোলা, জলজ উদ্ভিদ, যার বাইরেটা হচ্ছে ব্রাউন, একটা কচু শাকের মতন দেখতে, ওর ইয়েটাকে খোসাটাকে ছাড়িয়ে নিলে ভেতরটা মিল্ক হোয়াইট অ্যান্ড ড্রাই, ওইটা কেটে কেটে মানে নকশা কাটা ফুল টুল হ্যান ত্যান এগুলো তৈরি করা হচ্ছে, তারপর তার উপরে ফয়েল বসানো হচ্ছে, মানে সেইটা দিয়ে যখন মুকুট, সরতাজ, মায়ের গায়ের গয়না, বাজুবন্ধু, গলার হার এগুলো যখন তৈরি করে বসানো হচ্ছে, তখন ওই যে ঝলমলে ব্যাপারটা, ওইটাকে তো একটা ডেফিনেশন দিতে হবে, সেই ডেফিনেশনে বলা হলো ডাকের সাজ। আচ্ছা, আর একটা জিনিস বলো, এটাও কি সত্যি, মানে ঐতিহাসিক সত্যি যে শোভাবাজার রাজবাড়ির কোনো একবার মা দুর্গার মূর্তি সেটা কুইন ভিক্টোরিয়ার আদলে তৈরি হয়েছিল? যদি সেটা ফটোগ্রাফিক যুগে হয়ে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই সেটাকে প্রিজার্ভ করতেন এবং তার নথি থাকতো। কুইন ভিক্টোরিয়াকে কপি করা এবং করে তাকে কোনো না কোনোভাবে প্রাধান্য দেওয়া, এটা ইংরেজ ভজা চাটুকার বাঙালির চারিত্রিক লক্ষণ ছিল। সত্যজিৎ রায়ের চারুলতার যে ভূপতি প্রচুর বড় বড় ভাষণ দেয়, তার বাড়িতে আমরা কিন্তু ভিক্টোরিয়ার ওলিওগ্রাফ ঝুলতে দেখি সেটে। এটা সত্যজিৎ খুব ডেলিবারেটলি করেছিল। আর ভিক্টোরিয়াকে যদি ইন্টারন্যাশনাল সুন্দরী রানী টানিদের তালিকায় ফেলা হয় তাহলে তো বেশ কদাকার দেখতে, গোল ফোলা ফোলা তরমুজের মতন মুখ, পরবর্তীকালে চুল বেশ পাতলা হয়ে যায়, হালকা টেকো, মানে যিনি দ্বারকানাথের বান্ধবী তিনি কিন্তু বেশ পাঁচপাঁচি দেখতে, কিন্তু মুখটা যেহেতু একদম রাউন্ড, ফলে তার মুখে কপি করা হয়েছে, হতেই পারে। আচ্ছা, এখান থেকে এই জায়গাটা আমি হোল্ডে রেখে আমি একটু ডিভিয়েট করে আসি, যেহেতু নবকৃষ্ণ মহারাজা নবকৃষ্ণদেব বাহাদুর সম্পর্কে কথা হচ্ছে, আর এই জাত কাছারি ব্যাপারটা কি ঘটলো? মানে দেবরা তো মানে কুল অনুযায়ী এরা ব্রাহ্মণ নন, কায়স্থ মৌলিক, কিন্তু এই একটা সময় তো ধর্মীয় যে বিধান দেওয়া বা ইত্যাদির মধ্যে তো নবকৃষ্ণদেব বাহাদুরের একটা বিরাট সে ছিল। নবকৃষ্ণ থেকে অনেক বেশি ছিল রাধাকান্ত দেবের। আমি তোকে একটা অন্য প্রশ্ন করি, তাহলে তুই উত্তরটা পেয়ে যাবে। সমাজ শিরোমণি হিসেবে ব্রাহ্মণদের আধিপত্য ছিল ঠিক কথা, মালওয়ালা ব্রাহ্মণ প্রায় নেই।
তো সামাজিক বিধান যারা দিচ্ছেন তারা ব্রাহ্মণদের কিনে নিয়ে পুষছেন। এই হচ্ছে বাঙালির ইতিহাস। মানি না আমরা। এই যে যশোর রাজ প্রতাপাদিত্য, বিরাট সহজ শিরোমণি, ব্রাহ্মণ কি তাহলে? যশোর নগর ধাম প্রতাপাদিত্য নাম, মহারাজা বঙ্গজ কায়স্থ, নাহি মানে পাতসায় কেহ নাহি আটে তায়, ভয়ে যত ভূপতি দ্বারস্থ। ভয়ে শব্দটা লক্ষ্য করো। কৃষ্ণচন্দ্র রায় ব্রাহ্মণ। রাজবল্লভ যখন তার বিধবা মেয়ের বিয়ে দিতে চাইলেন, চাপ বলে মাথা চাপড়ে বসিয়ে দিলেন কৃষ্ণচন্দ্র রায়। রানী ভবানী বারেন্দ্র ব্রাহ্মণ, কুলিনী। এরা শোভাবাজার রাজবাড়ির এরা কায়স্থ, এরা মৌলিক। ফলে লক্ষণ শাহী যে সিস্টেম, লক্ষণ সেনী যে সিস্টেম এবং স্মার্ত রঘুনন্দনের যে সামাজিক বিধান, তাতে কায়স্থ কথা বলতে পারবে তো। যে অসুবিধাটা রানী রাসমণির ছিল, কারণ তিনি মাহিষ্য, কৈবর্ত উনি নন। কৈবর্তটা লোকে ওকে মানে উত্তেজিত করবে এবং আরও অপমান করবে, আরও নিচে নেওয়া বলে বলা হচ্ছে কৈবর্ত। কিন্তু রাসমণি প্রমাণিত সত্য যে উনি মাহিষ্য। মাহিষ্যটা কিন্তু শূদ্র শুধু নয়, অন্তজ শ্রেণীর সূত্র। ফলে যখন দক্ষিণেশ্বর করে উনি কিছুতেই চালু করতে পারছেন না, তখন পুরোহিতেরা বিধান দিয়েছিল যে আপনি যে কোনো একটা ব্রাহ্মণের নামে ওটাকে দেবত্র করে দিন। রানী বলেছিলেন মামার বাড়ি, তুই চাইবি আমি দিয়ে দেবো। রামকুমার চট্টোপাধ্যায় যদি বিধান না বের করতেন খুঁজে, তাহলে তো হতো না দক্ষিণেশ্বর রাজবাড়ি। ঠিক সেই রকম নবকৃষ্ণ দেবের একটা জিনিস মাথায় রাখো, রাধাকান্ত দেবের লাইব্রেরি অত্যন্ত বিখ্যাত। পরাশর সংহিতার যে শ্লোকটিকে অবলম্বন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের মাথায় পা রেখে বিধবা বিবাহের প্রচলন করলেন, এই পরাশর সংহিতার ওই পুঁথিটি রাধাকান্ত দেবের কাছ থেকে ধার নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এই লাইব্রেরি রাধাকান্ত পেলেন কোথায়? ওটা দাদুর লাইব্রেরি। আর লাইব্রেরি একবার শুরু হয়ে গেলে জানো, ওটা সুন্দরী মহিলাদের মোটা হওয়ার মতন, বন্ধ করা যায় না, হু হু করে বই বাড়তে থাকে। বেড়ে বেড়ে দেবেদের লাইব্রেরি একসময় একটা সাংঘাতিক জিনিসে পরিণত হয়েছিল। নবকৃষ্ণ কোনো ফেক ইন্টালেকচুয়াল ছিলেন না। তিনি অনেকগুলো ভাষা জানতেন শুধু নয়, তিনি খুব বড় পড়ুয়া ছিলেন, তার বৈদগ্ধ্য ছিল, পাণ্ডিত্য ছিল, যা এসে বর্তে ছিল গোপীমোহনের ছেলে রাধাকান্তের মধ্যে। রাধাকান্তই কিন্তু মানে বহুদিন পর, পানিনি টানিনির পরে আধুনিক সংস্কৃত অভিধান তৈরি করেন, শব্দকল্পদ্রুম, ভলিউমাস। ওর জীবনের একটা মেজর সময় এই অভিধানটি লিখতে কেটে যায়। ফলে ইন্টেলেকচুয়ালি অ্যান্ড অ্যাকাডেমিক্যালি এই পরিবারের অবদান নতমস্তকে স্বীকার করতে হয়। কিন্তু তাহলে সেই রাধাকান্ত দেব হঠাৎ সতীদাহর ফেভারে, মানে সতীদাহর পক্ষে দাঁড়ালেন কেন? যখন রামমোহন যখন সতীদাহ প্রথা বন্ধ করছেন, বিদ্যাসাগর মশাই লড়ছেন। লৌকিক আচার। সমাজ শিরোমণি হিসেবে তুমি ওইটা মনে রাখবে রাধাকান্ত দেবের, নাকি শব্দকল্পদ্রুম মনে রাখবে, নাকি হিন্দু কলেজ তৈরিতে তার অবদান মনে রাখবে? হিন্দু কলেজ যখন তৈরি করা হচ্ছে তখন রাধাকান্ত বলেছিলেন ওই সরাইমলের কুল বেটার বাড়িখানা কুল ও থাকলে আমি থাকবো না। সরাসরি রামমোহনকে বিরোধিতা করছেন। কেন? রামমোহন বিধর্মী। রামমোহন সত্যিই তো বিধর্মী এবং তিনি হিন্দু কোট আনকোট সনাতন ধর্ম অস্বীকার করেছেন, পৌত্তলিকতাকে অস্বীকার করেছেন। পৌত্তলিকতাকে খুব স্ট্রংলি অপোজ করেছেন তো। তাই বলে রামমোহন কোনোদিন শোভাবাজার রাজবাড়িতে পা দেননি তা তো নয়, দিয়েছেন। মাইকেলও তো শোভাবাজার রাজবাড়িতে পা দিয়েছেন, বিং খ্রিস্টান। মূল ধারার যে হিন্দু সামাজিক চরিত্র, সেটাকে রক্ষা করার একটা মানসিক দায় এবং অধিকার
রাধাকান্ত মনে করতেন তাঁর। তো যাদের ধর্ম বাতিক থাকে, সে যে ধর্মের মানুষই হোক, সে তো সেইভাবেই ভাবে। চিরকালই তো তাই হয়ে এসছে পৃথিবীতে। যেরকম বিদ্যাসাগর পরাশর সংহিতাকে ব্যবহার করছেন, যেরকমভাবে রামমোহন দেখাচ্ছেন যে সতীদাহ হচ্ছে একটা মার্জিনালাইজড জিনিস, সেটা একটি নারীর নিজস্ব পবিত্রতা, শারীরিক পবিত্রতা অক্ষুণ্ণ রাখার একটা উপায়, এবং সেটা একটা এজ ওল্ড জিনিস। চিরকাল কিন্তু বিজিত, যে কোনো যুদ্ধটুদ্ধের পর বিজিত রাজার অন্তঃপুর, অন্দরমহল, হারেম, যাই হোক, সেই রাজা বা নবাব বা সুলতানের বা বাদশার ধর্ম যাই হোক, বা কিং বা দ্য ডিউক ও দ্য লর্ড, তার ধর্ম যাই হোক, তাদের বাড়ির ঝি থেকে শুরু করে রানী অবধি সবাই অরক্ষিত। পদ্মাবতী তো একটি ঐতিহাসিক সত্য, জওহরব্রত তো ছিল, তো ফলে সতীরা অরক্ষিত থাকতেন। এবং তারা, মানে রামমোহন কি বলেছিলেন যে এরা নিজে থেকে সতী হন না, জোর করে পুড়িয়ে মারা, এদের জোর করে পুড়িয়ে মারা হয়। এই অংশটা মোট সতী হওয়ার কত অংশ, তার তো কোনো স্ট্যাটিস্টিক্স নেই। ফলে যতটা সরলীকরণের কথা বলছো, ততটা সরলীকরণ করার আমি তুমি কে? আমাদের হয়তো এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্স বা এমন কোনো সাংখ্য প্রমাণ নেই যা দিয়ে আমরা বলতে পারি যে একজনও নিজের ইচ্ছে সতী হতো না। হতে পারে হতো, মানে বিধবার জীবন যে অচল, এটা কিন্তু অধিকাংশ বিধবাও স্বীকার করেছে। প্রচুর সেই নিয়ে লেখালেখি পাওয়া যায়, বিধবাদের লেখালেখি। ফলে ওইরকম সরলীকরণে যাওয়াটা উচিত নয়। বেশ, আমরা শোভাবাজার রাজবাড়ির যে দুর্গাপুজোর যে কিছু বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে এবার একটু কথা বলে নিই। ভালো। একটা তো ওদের ওই ঘটক সিংহ নিয়ে তুমি বললে, কি কারণে ঘটক সিংহ, ডাকের সাজ নিয়ে আমরা কথা বললাম। এদের দুর্গাপুজোর কাঠামো পুজো কবে হয়? ওদের কাঠামো পুজো হয় উল্টো রথের দিন। উল্টো রথের দিন কাঠামো পুজো হয়, মানে উল্টো রথটাকে ওরা বলে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুনর্যাত্রা। আচ্ছা, সবচেয়ে শুভ দিন। এবং উল্টো রথে অনেক বাড়িতেই মানে দুর্গার কাঠামো পুজো শুরু হয়। তখন তো কাঠামোর এত বিকট বিকট নাম ছিল না, এই খুঁটি পুজো, পুঁটি পুজো, এসব তো ছিল না। তো এই কাঠামোর বেলকাঠে এটা করে নেওয়া হতো, এবং তারপর তার মানে যেরকমভাবে গ্র্যাজুয়ালি সকলের বাড়িতেই মূর্তি তৈরি হয়, সেরকমভাবেই মূর্তি হতো, সুন্দর একচালার মূর্তি। ওই ট্র্যাডিশনটা ওরা বজায় রেখেছেন। 19-20 একই মূর্তি হয়ে চলে। ভারী নয়নাভিরাম, ওদের প্রচুর গয়না আছে, গাদা গাদা স্বর্ণালঙ্কার আছে। তো সেটা অনেক বাড়িতেই আছে। আমি বলছি না যে শুধু শোভাবাজার রাজবাড়ির অত গয়না রয়েছে, না। আমরা যেহেতু স্পেসিফিক না, বাড়ির রেফারেন্স তো রয়েছে। ওদের বাড়িতে বলা হয় যে অন্নভোগ হয় না। হ্যাঁ, আমিও এটা শুনেছি যে ওর অন্নভোগটা ওরা দেন না। এটার এক্স্যাক্ট কারণ আমি বলতে পারবো না, আমি জানি না। আমার অনুমান একটু মানে ওদের একটু বৈষ্ণব ভাবটা বেশি পুজোর জন্য। কিন্তু ওরা তো মৎস্যভোগ দেয়, আমি যতদূর জানি মৎস্যভোগ আছে। আর দেখো, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ওদের বলি হতো, এবং একটা নয়, অনেকগুলো বলি হতো। তারপর যখন when it came to a stop, it stopped. এবং শুধু মানে যে পাঁঠা বলি হতো তা নয়, মাগুর মাছ বলিও হতো এরকম। মাগুর মাছ যদি এখনো হয় ওদের নবমীতে। আচ্ছা, আমি নিশ্চিত নই, কিন্তু মাগুর মাছটা বোধহয় এখনো হয়। মানে এমনিতে অলাবু, ওই কী বলে কুষ্মাণ্ড, এই সমস্ত তো রয়েছে, আখ। আর তার সঙ্গে বোধহয় নবমীর দিন ওরা এখনো মাগুরটা। আর ওদের বোধহয় মিঠাই প্রচুর হয়, সে বিখ্যাত বিভিন্ন ধরনের মিঠাই। এটা হচ্ছে মিষ্টান্ন ইতরেজনা। মানে বাড়িতে উৎসব হলে তখন তো অবারিত দ্বার। ওরা এখনো ওদের এই ফেসবুক যে অফিসিয়াল পেজ, তাতে তুমি দেখবে ওরা সব কিছুতেই লেখেন সকলের সাদর আমন্ত্রণ। ফেসবুক পেজে এমনকি লোকে লিখছে আপনাদের বাড়ির ঠাকুর দেখতে গেলে এন্ট্রি ফি কত। এখন ওরা
আমার ছোটোবেলায় আমি যতবার গেছি প্রত্যেক বছরই যেতাম, তখন কিন্তু ওদের গিয়ে একটু বলতে হতো একটু প্রসাদ দিন না, বলি ওরা এক মুঠোর মিষ্টি। আরও দুটো খুব ওদের ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা বলা হয় যে তখনকার দিনে তোপ দাগা হতো সন্ধি পুজোর সময়, এখনও সেটা ওরা ব্ল্যাঙ্ক ফায়ার করে। হ্যাঁ, আর একটা হচ্ছে ওই নীলকণ্ঠ পাখি ছাড়া হতো। আমি তোপের ব্যাপারটা বলি, ওটা ওরা সন্ধি পুজোটা ডিনোট করতো, যে ফার্স্ট তোপটা বলে যে আমাদের বাড়িতে সন্ধি পুজো আরম্ভ হলো। আর সন্ধি পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই সন্ধি পুজোর পরের যে আরতি টারতি হয়ে গিয়ে ঢাক বন্ধ হলো, ঘন্টা বন্ধ হলো, তখন ওরা আর একটা তোপ দেখে দিত। কেন না, শোভাবাজার রাজবাড়ির সব কিছুতেই প্রায়োরিটি ছিল দুর্গাপুজোয়। ওদের সন্ধি পুজো হলে তবে অন্যান্য বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোয় সন্ধি পুজো আরম্ভ হবে। আচ্ছা। এবং ওরা এমন সুন্দর করে ক্যালকুলেট করে করতেন যাতে বাকিদের শর্ট টাইম না হয়ে যায়। সন্ধি পুজো তো একদম টাইম বাউন্ড। হ্যাঁ, সেইটা ওইভাবে ওরা করতেন। এটা ওদের বিসর্জনের ক্ষেত্রেও প্রযোজ্য। ওদের প্রসেশন আগে বেরোতো, যখন সেন্ট্রাল অ্যাভিনিউ হয়নি তখনও ওরা বেরিয়ে এই আইরিটোলার দিক দিয়ে গিয়ে চিতপুরে পড়ে, ওখান থেকে গঙ্গায় পড়ে ডান দিকে গিয়ে বাগবাজারে ওরা নিরঞ্জন করতেন। ওদের মা আগে চলে যাওয়ার পর বাকিরা ওয়ার দ্য ফলোয়ার্স। আর এরা সবসময় কিন্তু বিকেল 3টে প্রসেশন শুরু করে। প্রথম কথা, শোভাবাজার রাজবাড়িতে সিঁদুর খেলার নেই, কারণ ওরা মনে করেন সিঁদুর খেলার জিনিস নয়। খুব ঠিক মনে করেন সিঁদুর খেলা একটি আধুনিক কি বলবো, সিঁদুরের কথা যদি ভাবি তাহলে এটা একটা অনৈতিক হুল্লোড়, এর বিধান নেই। এটা করা হয় একটু সধবা আধুনিকা মেয়েদের আত্মার আরাম প্রাণের শান্তি হিসেবে ফুর্তি, এর কোনো রিলিজিয়াসিটি নেই। ফলে ওরা যে শব্দটা ব্যবহার করেন সেটা হচ্ছে সিঁদুর দান। মাকে সিঁদুর দেন, তারপরে এই স্ত্রীরা নিজেদের মধ্যে সিঁদুর এক্সচেঞ্জ করেন, প্রসাদী সিঁদুর বলে, প্রসাদী সিঁদুর হিসেবে। আচ্ছা, এই ওদের আর একটা খুব অসাধারণ একটা রীতি ছিল, এটা আরও অনেকের বাড়িতেই ছিল, এটা হচ্ছে নীলকণ্ঠ পাখি ওড়ানো। হ্যাঁ, অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজে। তারপর এখন তো আর নীলকণ্ঠ পাখি, এটা তুমি পুরো গল্পটা বলো, মানে এখন তো আর নীলকণ্ঠ পাখি ওড়ানো যায় না, এক্সটিংক্ট হয়ে যাচ্ছিল পাখিটা, ফলে কোর্ট থেকে প্রোটেকশন করে দেয়, তখন নীলকণ্ঠ পাখি ছাড়া যায় না। ইনফ্যাক্ট এন্ডেঞ্জার্ড বলেই এটা এরকম হয়। আর এ পাখি ছাড়া খুব একটা ভালো কাজ নয়। যে কোনো পাখি যদি সেটা কেজড হয়, তার সেলফ কনফিডেন্স চলে যায়, সে আর হান্টিং করতে ভুলে যায়। তখন সে মানে ছোলা দানা খেতে পায়। তো ওদের একজন, এখনও তিনি আছেন কিনা জানি না, ওদের পরিবারেই একজন শিল্পী মানুষ, তার থাকা উচিত 70-এর একটু ওপরে বয়স, ভদ্রলোকের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। উনি বলছেন যে ওর ছোটোবেলার স্মৃতি, নীলকণ্ঠ পাখি ছাড়া হয়েছে, মানে খাঁচায় ওরা তাকে রোজ দানা পানি খাওয়ায়, বাচ্চারা, বাড়ির বাচ্চারা, তো পাখিটাও খুশি, ওরাও খুশি। ওকে ছেড়ে দেয়, ও ফটাক করে খানিকটা ওড়ে, তারপরে ওকে একটা কাকে অ্যাট্যাক করে বা একটা চিলে অ্যাট্যাক করে মেরে ফেলে। সেটা প্রায় ওদের চোখের সামনে ঘটে, প্রায় বছর, এবং তাতে বাচ্চাগুলো খুব কান্নাকাটি করে। আর নৃশংস জিনিস তো, এটা কিন্তু হবেই। এইখান থেকেই তো রবীন্দ্রনাথের খাঁচার পাখি ছিল খাঁচায় আর বনের পাখি ছিল বনে। ওই যে খাঁচার পাখি বলে না, আমি কেমনে বাহিরিব, ফলে পুরো জিনিসটা খুবই জাস্টিফায়েড যে নীলকণ্ঠ পাখি ওরা ছেড়ে দিলেন। নীলকণ্ঠ পাখিকে তো মেসেঞ্জার ভাবা হয়, ওরা দুটো পাখি ছাড়তেন। প্রথমটা দশমীর সকালে, যে সে গিয়ে নোটিস করবে শিবকে যে আসছে, বউ আসছে, বোতল ফোতলগুলো লুকিয়ে ফেলো। আর তারপরে সেকেন্ড পাখিটা গিয়ে বলে এসে গেছে। শিব আবার শান্ত টান্ত হয়ে গেলেন, সুন্দর করে আফটার শেভ টেপ মেখে বসে রইলেন। দুর্গা এসল, এসেছো গিন্নি, থ্যাংক ইউ, এইটা হতো। তারপরে ওরা যখন এসব নিষিদ্ধ হয়ে গেল, তখন সোলার ফেক পাখি, খুব বোকা বোকা জিনিস, যে পাখি উড়তেই পারে না সে পাখি নাকি। তো এখন ওরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস করেন,
সাজেস্টেড বাই ওদেরই পরিবারের একজন সদস্য, ব্রিলিয়েন্ট আইডিয়া। ওই শোলার প্রতীকী এটা থাকে, নীলকণ্ঠ পাখিটা থাকে, ওরা একটা খুব সুন্দর ফানুস ওড়ান, রঙিন বর্ণময় ফানুস ওই উঠোনের মাঝখান থেকে ছাড়েন, লোকজন খুব দেখতে ভালোবাসে। আর ফানুস তো খেচর, সে তো আকাশে ওড়ে, এবং একটা ছোট্ট নীলকণ্ঠ পাখি সে যদি উড়তেও পেরে বেরিয়ে চলে যেত, তার যা ইম্প্যাক্ট, তার তুলনায় একটা বড় ফানুস, তার ইম্প্যাক্ট অনেক বেশি। বেশ সেটা খরাজের মতন ব্যাপার, একটা বড় জিনিস উঠছে, আমার খুব ভালো লাগে ব্যাপারটা। আর একটা হয় ওনাদের, যেহেতু বলা হয় যে মাকে কন্যা রূপে পুজো করা হচ্ছে, তাই কনকাঞ্জলি হয়, যে তিনি এই পিতৃগৃহের ঋণ শোধ করে যান। এই যে দেবী দুর্গার বা রাধারানীর এই ধরনের দেবীদের এই যে হিউম্যানাইজেশন, এইটা তোমার একটা পর্বের বিষয়বস্তু হতে পারে। যে ধরো বেলুড় মঠের কুমারী পুজো হচ্ছে, বিবেকানন্দ, এটা বেলুড় মঠের নয় বোধহয়, ঘটনাটা বোধহয় আলমোড়ায়, উনি কুমারী পুজো একটি মেয়েকে পুজো করছেন, করে তাকে তিলক পরাতে গেছেন। ওর হাতের আঙুলটা মেয়েটার চোখে ছুঁয়ে যায়। ন্যাচারালি মেয়েটা বাই অ্যান ইনস্ট্যান্ট শি লুক ডাউন অ্যান্ড শি ফেল্ট ইরিটেটেড। স্বামীজি বলছেন, আহা গো মা, লাগলো? মানে উনি কিন্তু দেবীভাবে দেখছেন ওই বালিকাকে তখন, তাই তো এই রিয়াকশনটা আসছে। এই যে আমরা সবচেয়ে বড় পৌত্তলিকতা বিরোধী, দেবী প্রতিমা বিরোধী আমাদের কবি রবীন্দ্রনাথ, এই যে বলছেন না, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। আমরা আরেকটা কথাও বলছি, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর, এই যে বিশ্বাস। দুর্গা আমাদের বাড়ির মেয়ে, সে বছরে একবার আসবে, সে কারুর দিদি, কারুর পিসি, কারুর মাসি, কারুর দিদিমা, কারুর মা, কারুর ছোট বোন, কারুর মেয়ে। এই বিশ্বাসটা গোটা পরিবারের সমস্ত বয়সের পুরুষ এবং নারীকে এক ধরনের একটা অ্যাপিজমেন্ট দেয়। বাড়ির বড় বউটা হয়তো রাত্রি 2টোর সময়, যখন পুরো দুর্গা দালান ফাঁকা, তখন সে গিয়ে ওই মায়ের পায়ের কাছে বসে, আর বসে বাড়ির ছোট বউটা যেরকম বড় ননদের কাছে কমপ্লেন করে, জানো তো তোমার ভাইটা না বউ দিয়ে আছে, ওইটা হয়তো সত্যি দেব বাড়ির মেয়ে বউদের মধ্যে হয়। এটা সব বাড়ির ক্ষেত্রেই হয়। এবং মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীর ভাবনা, এই তো দেবী পূজার বৈশিষ্ট্য। এবং আমাদের সমস্ত সাধকরা মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকেই পেয়েছেন। আজকের পর্বের আমার শেষ প্রশ্ন, দীর্ঘ আলোচনা হয়েছে রাজা নবকৃষ্ণদেব, তার পরবর্তীকালে তোমার খুব প্রিয় চরিত্র, যে চরিত্রে আমি অভিনয় করেছি, রাধাকান্ত দেব বাহাদুর। নবকৃষ্ণদেব কনস্পিরেসির একেবারে একদম মানে কি বলবো, মাস্টার মাইন্ডই বলা চলে, মধ্যমণি। আমি বলবো ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট আবার দুরকম হয়, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। উনিও তো তাই। কারণ সিরাজেরও তো একটা পক্ষ আছে, পরাজিত, বিজিত এবং মৃত, তাই বলে তার পক্ষটা চলে যায় না, যায় না। এই যে আবার রাধাকান্ত দেবের সঙ্গে, রাধাকান্ত দেব রামমোহনের বিরোধিতা করছেন, ভীষণ বিতর্কিত, ভীষণ। হ্যাঁ, বিদ্যাসাগর মহাশয়ের বিরোধিতা করছেন। অর্থাৎ এক অর্থে এরা মানে সংস্কারপন্থী মানুষজনের বিরোধিতা করেছেন, যারা নবজাগরণ এনেছেন তাদের বিরোধিতা করেছেন। তো সব মিলিয়ে এই এদের যে জেনারেশন, না আপত্তি করছি, রাধাকান্ত দেব নবজাগরণের বিরোধিতা তো করেনি। রামমোহন বিদ্যাসাগরের মতন প্রাতঃস্মরণীয় মানুষদের মাথার ওপর রেখে, খুব নতমস্তকে বলছি,
রাধাকান্ত দেব শুধু নবজাগরণের অংশ নন, তিনি বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ নেতা। যখন তুমি চারপাশ ভাঙতে ভাঙতে এগোবে, আইকনোক্লাস্ট ভাঙছো, প্রথা ভাঙছো, অনেক দিনের বিশ্বাস ভাঙছো, প্রতিষ্ঠান ভাঙছো, তখন কতকগুলো জায়গায় গিয়ে, ধরো তুমিও ভাঙছো আমিও ভাঙছি, একসঙ্গে করছি, 2-4টে এরকম প্ল্যাটফর্ম বেরোবে যেখানে গিয়ে আমি বলবো না সৌরভ আমি তোমার সঙ্গে নেই, কারণ তুমি যে সংস্কারটা বলছো ওটা আমার 14 পুরুষের সংস্কারে মনে হচ্ছে ঠিক আছে, তুমি ভুল পথ নিচ্ছ, তুমি কালা পাহাড় নিচ্ছ। এইটা রাধাকান্ত দেবের স্টান্স ছিল অ্যাবাউট সতীদাহ এবং রামমোহন। অপরাধ নয় সেটা। রাধাকান্ত নিজে বাংলার শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখেছেন, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের অন্যতম পুরোধা হিসেবে, হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে, ইউরোপিয়ান চিকিৎসা বিজ্ঞান এদেশে যাতে স্ফূর্তি পায় তার জন্যে যত বই টই এরা বের করেছেন, এই রাধাকান্ত দেবের মধ্যে এই ব্যাপারটা এলো কোত্থেকে? এলো তার দাদুর থেকে। তুই কি একটা জিনিস জানিস, এই যে ওড়িয়া ব্রাহ্মণেরা কিছুদিন আগে, মানে কেটারিং সার্ভিস এতটা বড় হওয়ার আগে, আমাদের বাড়িতে মাঙ্গলিক এবং শুভ অনুষ্ঠানে কারা রান্না করতো? ওড়িয়া ব্রাহ্মণরা। তারও আগে, মানে ধর তোর তোর বাবা যখন ছোট, তোর দাদুর আমল, তখন অধিকাংশ সম্পন্ন বাড়িতে যারা রান্নার ঠাকুরের কাজ করতো, পাচক, তারা সবাই ওড়িয়া। জওহর রায় যে সমস্ত চরিত্রে অবিস্মরণীয় হয়ে রয়েছেন, এই ওড়িয়া বামুনদের একটা সময়ের বাঙালি হাই ক্লাস, তারা মানত না বামুন বলে। নবকৃষ্ণ দেব এই গরিব ওড়িয়া ব্রাহ্মণদের, তখন তো উড়িষ্যা এত বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট ছিল না, উড়িষ্যা গরিব ছিল এবং উড়িষ্যা বেঙ্গলের অন্তর্গত ছিল। গরিব লোকে এসে ওকে বলতো আপনি আমাকে একটু চাকরি দেবেন, আমার একটু খাওয়া পড়ার ব্যবস্থা করে দেবেন। উনি প্রথমে নিজের বাড়িতে, বিভিন্ন সেরেস্তায়, বিভিন্ন কাছারিতে এদের ইনি রান্নার পাচক হিসেবে অ্যাপয়েন্ট করেন এবং ওদের একটা রাস্তা খুলে গেল। তারপরে এরা এই সামাজিক অনুষ্ঠানে শেফ হিসেবে ক্রমশ স্পেশালাইজ করলো। দ্বিতীয় কথা হচ্ছে, এই দুলে বাগদি এই সমস্ত পদবীর যে সমস্ত আনটাচেবলস ছিল, এদের নবকৃষ্ণের আমলে শোভাবাজার এস্টেটে অন্তত 100-2 পালকি ছিল, কিন্তু প্রথম ঝালরদার পালকি চড়ে ব্রিটিশ রাজপথ দিয়ে যাওয়ার অধিকারী হয়েছিলেন মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর। তারা কোনো ইন্ডিয়ান এই সম্মানটা আর্ন করতে পারেনি। ও যত পালকি বেহারা সবাই এই দুলে বাগদি ক্লাসের। এটা একটা মারাত্মক ব্যাপার। মানে একটা কায়স্থ কুলীন মৌলিক বংশের সন্তান, সে এই সমস্ত আনটাচেবলসদের প্রোভাইড করছে, এমপ্লয়মেন্ট দিচ্ছে, এটা একটা মারাত্মক কাজ। এই বাড়িটার ধর্মীয় ইনহিবিশন কম ছিল, অনেক মডার্নিটি ছিল, প্র্যাগম্যাটিজম ছিল। উদাহরণ, এরা এখনও এদের যে এই পুঁথি পাঠ হয় না, এদের চণ্ডী পুঁথি, এদের একটা রামায়ণ আছে, একটা পৌরাণিক রাম, খুব পুরনো পুঁথি, এগুলো এরা প্রিজার্ভ করেছে। রাধাকান্ত দেব বিরাট বড় পুঁথি কালেক্টর ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী মশাইয়ের এশিয়াটিক সোসাইটিতে যা কাজ, তার থেকে রাধাকান্ত দেবের কাজ কিছুমাত্র কম নয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ, রামমোহন লাইব্রেরি, ওর পাড়ার চৈতন্য লাইব্রেরি, এই সমস্ত লাইব্রেরিতে এদের মোটা মোটা কন্ট্রিবিউশন আছে, রাইট। আর একটা খুব বড় জিনিস হচ্ছে, এই
বাংলার লোকায়ত কবি যারা, এরা প্রায় প্রত্যেকে শোবাজারের ডাইরেক্ট মদতে বেঁচে থেকেছে, স্পন্সরশিপে বেঁচে থেকেছে। ওদের নবরত্ন সভাও ছিল তো, সেখানে আমরা শুধু ব্রাহ্মণদের তথ্য পাচ্ছি, স্কলার্স লিখছেন উনি। কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভাও কিন্তু মোটামুটি তাই, আত্মীয় এবং স্কলার্সে ভর্তি। এক্সেপশন অন্নদামঙ্গলের রচয়িতা রায়গুণাকর ভারতচন্দ্র। খুব ইন্টারেস্টিং হচ্ছে, রায়গুণাকরের লেখায় আমি যা পাচ্ছি, রামপ্রসাদ ইনক্লুডেড নন নবরত্ন সভায়, আর গোপাল ভাঁড় অনৈতিহাসিক। কিন্তু যে আমাদের নবকৃষ্ণ দেব বাহাদুরের যে নবরত্ন সভা, সেখানে জগন্নাথ তর্ক পঞ্চানন থেকে শুরু করে ভেরি নোটেড স্কলার্সরা আসছেন, এবং তাদের দিয়ে নতুন করে পৌরাণিক ব্যাখ্যা, পুরাণের সংকলন এগুলো করানো হচ্ছে। কে কে আছেন সে নবরত্ন সভায়? এই জিনিসগুলো একটু না দেখে বলা ভালো, ভুলভাল বলার থেকে। নবকৃষ্ণের নবরত্ন সভায় রয়েছেন জগন্নাথ তর্ক পঞ্চানন, রাধাকান্ত তর্কবাগীশ, বানেশ্বর বিদ্যালঙ্কার, অনন্তরাম বিদ্যারত্ন, শ্রীকণ্ঠ, কমলাকান্ত। এই কমলাকান্ত কিন্তু সাধক কমলাকান্ত নন। আচ্ছা, 19-20 সময় কিন্তু এক। বলরাম, শঙ্কর, চতুর্ভুজ ন্যায়রত্ন। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে ধরো এই লোকটা যে টাকা পয়সা দিচ্ছে, দিয়ে এদের দিয়ে যে পুঁথি নকল করাচ্ছেন, একই সঙ্গে এরা জ্যোতির্বিজ্ঞানের চর্চা করছে, জ্যোতিষ চর্চা করছে করে। শোভাবাজার রাজবাড়ি থেকে একটুখানি এগিয়ে গেলে এখনও পাওয়া যাবে এই নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো আর হাতিবাগান সার্বজনীন, এর মাঝখানে এখনও দেখবে অনেকগুলো জ্যোতিষের দোকান আছে, যে দোকানগুলোর টাইটেল কিন্তু টোল। এই হাতিবাগান অঞ্চলের সব টোল নবকৃষ্ণদেবের বসানো, এই ব্রাহ্মণদের স্পন্সর করে। এটা বিরাট কাজ একাডেমিশিয়ান হিসেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে 3-4 জন বিখ্যাত গায়ক যাদের উনি মদত দিচ্ছেন, যেমন ধরো নিতাই দাস, হরু ঠাকুরকে নিয়ে তো এদের ফ্যামিলিতে মিথের কোনো শেষ নেই। কি মিথ আছে? অজস্র কাণ্ড, সে বলতে গেলে এখন রাত খাবার হয়ে যাবে। হরু ঠাকুর কত বড় কবি, মানে হরু ঠাকুরকে উনি স্পন্সর করছেন, ব্রাহ্মণরা বলছি এটা লোক কবি গান গায়, মানে একে এত ইয়ে করার কি আছে, আমাদের দিতে পারে তো টাকা কড়িগুলো। তো হরু ঠাকুরকে নবকৃষ্ণ ডেকে বলছেন যে চাঁদে বড়শি গেঁথেছে, এই নিয়ে একটা কবিতা বলো তো এক্ষুনি। তো এই ব্রাহ্মণরা কেউ পারেনি। তো উনি যেটা বললেন, আমার কবিতাটা মনে নেই, সেটা নির্যাস হচ্ছে কচি কৃষ্ণই বল, চৈতন্যই বল, মহাপ্রভুই বল। মহাপ্রভু তো মাটি খেতেন, খেয়েছেন। এবার রাধারানীই বলো, শচীদেবীই বলো, সে ওর মুখের মধ্যে আঙুল পুরে মাটিটা পরিষ্কার করে দিচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে চাঁদে বড়শি গেঁথেছে। কেন? উনি যে চন্দ্রবদন, চাঁদের মতন মুখ, তার মধ্যে আঙুল ঢুকিয়েছে বড়শি। এই হচ্ছেন হরু ঠাকুর। তো এই হরু ঠাকুর, নিতাই দাস, ভোলা ময়রা শোভাবাজারে অ্যান্টনি ফিরিঙ্গি এসছেন অবশ্যই। এই যে আমি যেতে ফিরিঙ্গি, এই গান তো শোভাবাজার রাজবাড়িতে গাওয়া। এবং এই যে ময়রা এবং অ্যান্টনির যে বিখ্যাত বিরোধ, ময়রা হারবেন ফাইনালি। হ্যাঁ, তো ওই ময়রা যে বলছেন, আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই, আমি ময়রা ভোলা চালা বাগবাজারের। এদের প্রত্যক্ষ মদত দিচ্ছেন নবকৃষ্ণ। এবং যতদূর জানি, একটু ভুল জানি তাও হতে পারে, শোভাবাজার রাজবাড়ির অতি অদূরে রূপচাঁদ পক্ষী থাকতেন। রূপচাঁদ পক্ষী যাতে কিন্তু ওড়িয়া। তিনি কলকাতার নিয়ে গান বাঁধছেন যে ধন্য ধন্য কলিকাতা শহর, স্বর্গের জ্যেষ্ঠ সহোদর,
ওগো পশ্চিমে জাহ্নবী দেবী, কলকাতা পশ্চিমে গঙ্গা, ওগো পশ্চিমে জাহ্নবী দেবী, দক্ষিণে গঙ্গা সাগর, ধন্য ধন্য কলিকাতা শহর, স্বর্গেরও জ্যেষ্ঠ সহোদর, ওগো পশ্চিমে জাহ্নবী দেবী, দক্ষিণে গঙ্গাসাগর। এটা ভাগ্যিস রামকুমার চট্টোপাধ্যায় নেই, বা আমি ধরে নিচ্ছি যে শ্রীকুমার চট্টোপাধ্যায় এগুলো দেখবেন না, মানে আমি জাস্ট একটা সুরের ধারণা দেওয়ার জন্য গাওয়ার চেষ্টা করলাম। গান তো আমার জায়গা নয়, কিন্তু এই লোকগুলো যে কি বর্ণময় চরিত্র প্রথম দিকের কলকাতার, সেখান থেকে রাধাকান্ত দেবে এসে পড়া, মাঝখানে গোপীমোহন, রাজকৃষ্ণ, এদের কথা তো আমরা বললামই না। সবটা মিলিয়ে সাবর্ণ চৌধুরীরা কলকাতার যুগন্ধর পরিবার, কোনো সন্দেহ নেই। জোপচাহানের থেকে শুরু করে কালীঘাটের মন্দিরের মিথের সঙ্গে জড়িয়ে যাওয়া থেকে শুরু করে হালি শহরে তাদের আদি বাসস্থান ইত্যাদি নিয়ে তারা বাংলা ইতিহাসের একটা প্রণম্য পরিবার। কিন্তু শোভাবাজারের দেব পরিবারও কলকাতার কিরিট, কলকাতার অহংকার, এবং আজকের কলকাতায় আর একটা রাধাকান্ত দেব খুব দরকার, আমি খুব মিস করি। অন দ্যাট নোট আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের সেটা জানান। আমার তো নিজেরই কেমন একটা আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো মনে হচ্ছিল। ইতিহাস আমার এমনি খুব পছন্দের, আর শিবাশিসদা এত সুন্দর করে এই গল্পগুলো বলে, মনে হয় ইতিহাসের সেই পথ দিয়ে হাঁটছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং পরের যদি কোনো এপিসোড শিবাশিসদাকে নিয়ে করা হয় তাহলে কোন টপিক নিয়ে করলে আপনাদের জানতে ইচ্ছে করবে সেটা অবশ্যই জানান। নিজে জানুন, অন্যকে জানান, ফলে আমাদের লিঙ্ক টিঙ্কগুলো একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ। শিবাশিসদা, তোমার কেমন লাগলো? প্রথমত তুমি খুব খেটে কাজটা করো, তো ফলে তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি সত্যিই মনে করি যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আজকেই পড়ছিলাম কাগজে, ওরা একটা নতুন কোর্স চালু করছেন হেরিটেজের উপর। আমার মনে হয় ক্লাস 5 থেকে 8-এর মধ্যে বাংলার ছাত্রছাত্রীদের, তারা যে বোর্ডেই পড়ুন, মাধ্যমিক হোক, আইসিএসসি হোক, সিবিএসই হোক, হোয়াট এভার, এদের না আমাদের এই বঙ্গভূমি চেনানো উচিত। আজকে কতগুলো গাধা তারা যখন বলে যে বাংলা কোনো ভাষা নয়, তখন আমি দেখি বাঙালি গর্জে ওঠে না, বাঙালির জাত্যাভিমান শেষ হয়ে গেছে। সত্যি এমন একটা রাজনৈতিক অবনতিতে আমরা এসে দাঁড়ালাম, যেখানে দেশের শাসকবর্গ মনে করে জনগণ মন অধিনায়ক একটি সংস্কৃত ভাষায় লেখা গান, বাংলা গান নয়। বাঙালির লেখা বন্দে মাতরম সংস্কৃত ভাষায় লেখা গান, এবং বাংলা ভাষায় লেখা গান আমার সোনার বাংলা, এই দুটো মুছে ফেলার এক মহা উদ্যোগ শুরু হয়েছে। কিছুদিন পরে হয়তো বর্ণপরিচয় বা সহজ পাঠ্য উঠে যাবে প্রাইমারি হিসেবে। সেইখানে দাঁড়িয়ে আমার খুব ভাবতে ভালো লাগে যে আমরা তো প্রগতির বাংলায় রয়েছি, তো পালাবদলের বাংলায় আছি। সত্যি যদি এই দেশটাকে, এই বাংলাটাকে আপনারা যারা ম্যাচিওরড শ্রোতা তারা যদি ভালোবাসেন, তাহলে আপনাদের নাতি নাতনি, ছেলে মেয়ে, এদের নিয়ে এই দেববাড়ির মতন যে সমস্ত পীঠস্থান আছে সেখানে আসুন। ঠাকুর দেখতে নয়, ঠাকুর প্রণাম করতে নয়, আপনার এই জন্মভূমি কি ছিল সেটা নিজে জানুন আগে, তারপর বংশ পরম্পরায় জানান। পুজো ভালো কাটুক আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। সবার দুর্গাপুজো পাটিয়ে কাটুক।
গুড নাইট।